টোটাল এখন পর্যন্ত আমরা ক্লাস নিচ্ছি কয়টা? ওভারঅল 38 বা 39টা এরকম, তাই না? 40টার মতো ধরেন। এই 40টা ক্লাস যদি অনেস্টলি বলতে বলেন ডিজিটাল মার্কেটিং সেক্টরের জন্য এনাফ না। আপনারা এতদিন পর্যন্ত যা শিখছেন সবই মোটামুটি একটা ওভারফ্লো ছিল, একটা বেসিক ধারণা ছিল। অনেকের কাছে মনে হতে পারে আমি অনেক ডিপ কথা বলছিলাম ওই কথাগুলো ক্লাসগুলোর মধ্যে, বাট ওর থেকে আরও ডিপ আছে। হ্যাঁ, তবে কিছু জিনিস ছিল যেগুলোর ডিপ একদম একদম শেষ ডিপ পর্যন্ত আমি গেছি, এরপরে আর নাই, ওটা ওখানেই শেষ। বাট এমন কিছু সেক্টর ছিল যেমন এসিওর ব্যাপারটা, কারণ আমাকে তো আপনাদের মডিউল ওয়াইজ আমাদেরকে কোর্স শেষ করতে হইতো, তো সেই হিসাবে এসিওর ব্যাপারটাতে আর একটু ফোকাস দিবেন। ফেসবুকের দিকে একটু নজর রাখবেন, এইটাই যে ফেসবুকে নিজের কোনো ঠিক ঠিকানা নাই। আজকে এরকম তো আগামী সপ্তাহ বা 2 সপ্তাহ পর আরেক রকম। তো কাজ যদি নাও থাকে অ্যাটলিস্ট একটু চেক করার জন্য এসব নিজে নিজে একটা করে অ্যাড রান করবেন, মাসে একটা করেন না। তারপর যদি ফেসবুকে কোনো মেজর চেঞ্জ আসে বা মাইনর চেঞ্জ আসে এটা আপনার নজরে পড়বে। অ্যাটলিস্ট হুট করে একটা ক্লায়েন্ট আসলে আপনাকে খুঁজতে হবে না কোথায় ছিল কোথায় ছিল। ঠিক সেমভাবে ফেসবুক গুগল যা ছিল, যা যা শিখছি আমরা প্রোডাক্ট লিস্টিং থেকে নিয়ে শুরু করে সবগুলাই হচ্ছে একটু চেকে রাখেন, এগুলো আপনার দরকার আছে। আজকে যেহেতু রিক্যাপ নিচ্ছি, সহজ কথা হচ্ছে একটা আরেকটা একদম রিভিশন টাইপের দিব আজকে পুরো ক্লাস, যতক্ষণ পর্যন্ত আমরা যেতে পারি আর কি। ফেসবুক থেকে শুরু করি, তারপরে দেখা যাক কী হয়। সো এই ইন্টারফেস যেটা এখন আপনাদের ডিসপ্লেতে আছে, এই ইন্টারফেসের সাথে আপনারা অনেক ভালোভাবে এখন পরিচিত, যেটা যারা আগে জানতেন না তারা এখন খুব ভালো করে পরিচিত। ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাডসেট, তারপর হচ্ছে অ্যাডস। ক্যাম্পেইন হচ্ছে কি? ক্যাম্পেইন কি? ক্যাম্পেইনের কাজ কি? ক্যাম্পেইনের আলাদা স্যার সেট বা ওই যে অ্যাডস গুলো রান করা পুরো পুরো প্যাকেজ হিসেবে রাইট। ধরে রাখেন আর একটু যদি বলি, সেটা হচ্ছে যে ক্যাম্পেইন একটা তাঁবুর মতো, একটা ট্রেন্ডের মধ্যে। তো এই ট্রেন্ডের মধ্যে আপনি অ্যাডসেট আর অ্যাড আছে। দ্যাট মিনস আপনি এরকমভাবে বলতে পারেন ব্যাপারটাকে যে এটা আপনার একটা তাঁবু, যেটা তাঁবুর ভেতরে বা ট্রেন্ডের ভেতরে হচ্ছে একটা স্পেস, তাই তো? এবং আপনি বলতেছেন এই যে আমি যে তাঁবুটা বানাইলাম, এই তাঁবুর ভেতরে টোটাল 10 জন লোক থাকতে পারবে। আপনি এটা বলতেছেন যে তাঁবুর ভিতরে টোটাল 10 জন লোক আপনার এখানে থাকতে পারবে। খুবই ভালো কথা, 10 জন লোক আপনি এখানে রাখেন। এখন আপনি বলতেছেন 10 জন যে থাকবে, 5 জন থাকবে এই জায়গাতে আর 5 জন থাকবে এই জায়গাতে। এটা হচ্ছে অ্যাডসেট। ট্রেন্ড হচ্ছে আমার ক্যাম্পেইন বানাইলাম, 10 জন থাকবে। দ্যাট মিনস ক্যাম্পেইনে এটা মিন করা হচ্ছে যে টোটাল যে অ্যাডটা রান করবে তার বাজেট এত টাকা, এত টাকা আমার বাজেট দিলাম, এই বাজেটের মধ্যে তুমি আগাবা। 10 জন হচ্ছে বাজেট যেটার ভিতরে থাকতে পারবে। এখন এই 5 জন করে করলাম, এই 5 জন হচ্ছে অ্যাডসেট। অ্যাডসেটের মধ্যে কি? অ্যাডসেটের মধ্যে বিভিন্ন গ্রুপ করা যায় না? অ্যাডসেট গ্রুপ, অনেকগুলো মাল্টিপল গ্রুপ করা যায় এবং মাল্টিপল গ্রুপের আন্ডারে মাল্টিপল অ্যাড রান করা যায়। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখছিলাম। তো এইটা হচ্ছে ব্যাপারটা অ্যাডসেটের মধ্যে পড়ে। যে বলে দিলাম নরসিংদীর যত লোক আছে সব এদিকে থাকবে, এই 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 সারিতে থাকবে 5 জন, আর ধরেন যে এখানে টাঙ্গাইলের 5 জন থাকবে হচ্ছে এদিকে এক সারিতে, আলাদা লোকেট করে দিলাম। এখন বললাম এই টাঙ্গাইলে যারা আছে এরা প্রতিদিনে যে 7 দিন ধরেন খাবে, তো 7 দিনের খাওয়ার খরচ হচ্ছে, খাওয়ার বাজেট হচ্ছে তারা সব হচ্ছে খাসির মাংস, তারা এটা খাবে আর তারা এটা মুরগির মাংস খাইতেছে। অ্যাড সেটের মধ্যে আমরা যে গ্রুপগুলো ক্রিয়েট করি, এই কান্ট্রি, বয়স, জেন্ডার, এগুলো স্পেসিফিক ন্যারো ডাউন করার পর ওরা স্পেসিফিকলি কী ধরনের অ্যাড দেখবে, সেটা কি তারা কি একই ধরনের অ্যাড দেখবে নাকি বিভিন্ন গ্রুপিংয়ের লোকজন বিভিন্ন টাইপসের অ্যাড দেখবে, এইটা আমরা অ্যাড ক্রিয়েটের মধ্যে গিয়ে ডিসাইড করি। এই হচ্ছে টোটাল আমাদের এই ক্যাম্পেইন, অ্যাডসেট
আর অ্যাডের কাহিনী। একটু প্র্যাকটিক্যালি তাহলে এখন যাই। তো নর্মালি আমাদের ও সব কিছু ওকে থাকলে ক্রিয়েটে গেলেই তো আমরা অ্যাড রান করতে পারতেছি। ঠিক আছে, তো এখন এইগুলো তো সব জানা আমাদের কোনটার কাজ কি। হ্যাঁ, কখনো যদি ক্লায়েন্ট বলে যে আমার শুধুমাত্র লাইক দরকার, কি দিবেন? এঙ্গেজমেন্ট রেট। আমার কন্টেন্টে শুধু লাইক দরকার, দেন আমার যদি সেল দরকার হয় কনভার্সন দরকার, আর আমার যদি জাস্ট লিড দরকার হয় লিড জেনারেশন করব। সিম্পল। তো এই অবজেক্টিভগুলো আপনাদের জানা থাকলে ক্লায়েন্টকে যদি বলে যে আমার এটা করবো, আমার কি করা উচিত, সাজেশন দেন। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ ডিজিটাল কনসালটেন্ট আপনার ভালো বোঝার কথা। আমি তো জানি না, আমি ফ্রেশ বিজনেসে। তো মেসেজ সেল দরকার হলে মেসেজ বলতে সেল কনভার্সনও সেল আসবে, মেসেজেও সেল আসে। মেসেজে আপনি জাস্ট মেসেজ করবে, এখন মেসেজ করার পর আপনি তাকে কনভিন্স করতে পারেন, তারাই আসবে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যখন আপনি কনভার্সন দিচ্ছেন তখন ফেসবুক নিজে দায়িত্ব নিচ্ছে যারা আপনার প্রোডাক্ট কেনার উপরে ইন্টারেস্টেড তাদের কাছে গিয়েই পৌঁছাবো। আর মেসেজে হচ্ছে আপনার বিজনেস তো লাইক করে আপনাদের মেসেজ করলো, এটা হচ্ছে পার্থক্য। এছাড়া মেজর কোনো পার্থক্য নেই, দুইটাই মেসেজে আসতে পারেন, নিয়ে আসতে পারেন। কনভার্সন ক্রিয়েট করে আপনি আপনার পেজে মেসেজ পাঠাতে পারেন, মেসেজ আনতে পারেন, বা কনভার্সন ক্রিয়েট আর আরেকটা মেজর পার্থক্য হচ্ছে কনভার্সনের মধ্যে আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারতেছি, আমরা অ্যাপসে ট্রাফিক নিতে পারতেছি, আমরা আবার সেটা আমাদের মেসেজে আনতে পারতেছি। আর মেসেজের অপশন হচ্ছে শুধুমাত্র আমাদের মেসেঞ্জারেই আসবে, মানে আমার পেজের যে মেসেজ বক্স বা মেসেজ ইনবক্স এখানে আসবে। এটা হচ্ছে মেজর পার্থক্য। হ্যাঁ, এখানে ট্রাফিকের সুবিধা, স্টোর ট্রাফিক ডিরেক্টলি নিয়ে আসবেন দোকানে, এখানেই সুবিধাটা আছে। এখন যদি আমার সেলস প্লাস লিড দুটোই প্রয়োজন হয় তাহলে একটা ক্যাম্পেইন একটা অ্যাডের আন্ডারে একটা অ্যাডের আন্ডারে সেলস প্লাস লিড হবে না, একটা একটা করে দিতে হবে। অপশনই তো একটা, এখানে অবজেক্টিভ আপনি একটাই চুজ করতে পারতেছেন। স্যার তাহলে আমি কোনটা চুজ করব? ডিপেন্ডস অন কোম্পানি বা ক্লায়েন্ট কি চায়, সে সেল চাচ্ছে নাকি তার পোস্টে লাইক চাচ্ছে নাকি তার ভিডিও আছে ভিডিওতে ভিউ চাচ্ছে। এটা তো একদম ইজি কোশ্চেন, এটা অনেক আগের কোশ্চেন। রিচ আর এঙ্গেজমেন্টের মধ্যে পার্থক্য কি? শো ইউর অ্যাডস টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, যত লোকের কাছে পৌঁছাবে, দেখাবে, এই দেখো লাইক দিলে দিবে না দিলে নেবে, ম্যাক্সিমাম লোকের কাছে আপনার বিজনেসকে অ্যাওয়ারনেস করে দিবে, পৌঁছায় দিবে। আর এঙ্গেজমেন্ট কি ছিল আমাদের, কি এঙ্গেজমেন্টের কথা বলছিলেন? আমরা আমাদের পোস্টে লাইক করতে পারে, তারা কমেন্ট করবে, আমার পোস্টকে শেয়ার করবে, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। বুঝা গেছে? কনভারসেশনের মাধ্যমে তো আমরা আমাদের ওয়েবসাইটেও ট্রাফিক পাঠাতে পারি। হ্যাঁ, কনভার্সনের মাধ্যমে আমরা ওয়েবসাইটে ট্রাফিক পাঠাই। ওয়েবসাইটে যদি এপিআই ইন্টিগ্রেট করা বা পিক্সেল সেটআপ করা থাকে তাহলে আমরা ওইটার থ্রুতে আমরা আবার রিমার্কেটিং করতে পারবো, রিটার্গেটিং অ্যাডস রান করতে পারবো, লিডও তো নিতে পারবো। লিড নিতে পারবো ওইখান থেকে। এখন লিডের হিসাব অনেক ধরনের হয়। আপনার ওয়েবসাইট নেই, আপনার লিড দরকার, তখন তার পিক্সেল কাজ করতেছে না, পিক্সেলে কোনো কাজ নাই। সো ডিপেন্ড, সিচুয়েশন ডিপেন্ড করে অ্যাকচুয়ালি অবজেক্টিভ নির্ধারণ করা হয়। তো যাই হোক, আমরা সাপোজ কনভার্সন চাচ্ছি, কোনো একটা কোম্পানির কনভার্সন লাগবে, সো কনভার্সন নেই। নর্মালি এখানে আমাদের কিছু নামকরণের সিস্টেম আছে, আমরা চাইলে করতে পারি, যদি না করি কোনো দরকার নাই। তো একটা ক্যাম্পেইন, সাপোজ আমরা এখানে একটা ক্যাম্পেইন দিলাম যে হচ্ছে রিকভার, এটা হচ্ছে, এটাও নাম দিই সেম রিকভার 1, আর এটার নাম হচ্ছে রিকভার 2। এখানে তো মানে গ্রুপ আর এড না, কোনটা? এটা অ্যাডসেট, এর সেটের ভিতরে এড না, 1 2 3 কোন নাম আছে? এটা অ্যাড আর অ্যাড দিচ্ছি আর কি। ওটাই বলতেছি 1 2 আচ্ছা 1 2 দিব না, আচ্ছা আপনার যেভাবে বুঝতে সুবিধা হয়, তাইলে রিকভার দেই অ্যাডসেটই লিখি, এটা অ্যাডসেট আর রিকভার অ্যাড, ঠিক আছে, কন্টিনিউ। তো এই তো আমাদের অবস্থা, ক্যাম্পেইনের নাম। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজের কাহিনী যেন কি ছিল? স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এই ক্যাটাগরি আন্ডারে যদি আমরা অ্যাড রান করতে যাই, যদি কোনো
রাইট, সোশ্যাল ইস্যু হয় সোশ্যাল ইস্যু, পলিটিশিয়ানদের জন্য অ্যাড রান, নির্বাচন নিয়ে, ইলেকটোরাল এরকম ধরনের যদি বা ইলেকশনস এই টাইপের যদি অ্যাওয়ারনেস ব্র্যান্ডিং করতে যাই, সেই ক্ষেত্রে কালকে কে যেন আমাকে বলতেছিল যে ভাই এখন তো নির্বাচন, বাড়ি বাড়ি না গিয়ে এই এলাকা ধরে ফেসবুকে অ্যাড রান করে দিলে তো হয়ে যায়, পেজ বানায় দিয়ে নির্বাচনে। ভোট তো সহজ জিনিস, ওটা তো রাত্রি ব্যাপার স্যাপার। নতুন একটা ফিচার্স নিয়ে আসছে, সেটা হচ্ছে আপনার এই অ্যাড যেটা রান করতে যাচ্ছেন যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি তাদের সাপোর্টে কথা বলতে পারেন এবং তাদের এক্সপার্টকে গেট এক্সপার্ট অ্যাডভাইস অন ইউর অ্যাড। এখান থেকে ফেসবুক নিজে আপনাকে সাপোর্ট দিবে এই অ্যাডটা রান করার জন্য প্রপারলি। সো এখান থেকে আপনি হেল্প নিতে পারেন, ঠিক আছে। চ্যাটিং বা কলও দিতে পারে, ডিপেন্ডস অন সিচুয়েশন। ফেসবুক থেকে কলও হয়। তো এখান থেকে এরপরে হচ্ছে আমাদের বিডিং টাইপ তো ডেফিনেটলি অলওয়েজ অপশন থাকে, আর অবজেক্টিভ তারপর যদি ওখানে মনে হয় যে আমার চেঞ্জ করা দরকার, কনভার্সন না রেখে আমরা অন্য কিছু রাখবো, তাহলে এটা দেন। আর ক্যাম্পেনের স্পেন্ডিং লিমিটটা আমরা এখানে দিতে পারি যে এই ক্যাম্পেনে টোটাল কত ডলার আমি স্পেন্ড করব। এটা রাখার কারণটা হচ্ছে যে আপনি ক্রেডিট কার্ড ইউজ করতেছেন, ডেবিট কার্ড না। আর এইখানে যেহেতু আমার ফান্ডিং করার কোনো সিস্টেম নেই যে আমি $5 দিয়ে রাখলাম এরপর কার্ড রিমুভ করে ফেললাম, ব্যাপারটা এরকমও না। সো এই টোটালি ক্যাম্পেইনটা জন্যে ফেসবুক সিপিসি কিওয়ার্ড এগুলোর উপর ডিপেন্ড করে আপনি হয়তো বা দিলেন যে $10, $10 জায়গায় $12 খরচ করতেই পারে, হতেই পারে কিওয়ার্ডের সিপিসি অনেক বেশি, বা টার্গেট যে অডিয়েন্স ধরছেন সেই হিসাব করে ম্যাক্সিমাইজ হয়েছে। যেমন একটু করে দেখাবো না, একটা অ্যাড রান করছিলাম $10 জন্য, সেখানে আমার $60 99% কাটছে, বাকি টাকা কাটে নাই। মানে এর ভিতরেই ওর হয়ে গেছে, টাইম শেষ। যে টাইম দিয়েছিলাম 5 দিনের টাইম, $2 করে প্রতিদিন, তাতেও $60 করে খরচ করে রিচ নিয়ে আসছে, $3 আমার সেভ হয়েছে। স্যার এই ট্রাফিকের উপর ডিপেন্ড করে। ডিপেন্ড করে সিপিসি, অডিয়েন্সের ভ্যালু, আমি কি ধরনের প্রোডাক্ট আইটেম নিয়ে কাজ করতেছি, কি চাচ্ছি, অ্যাকচুয়ালি সব কিছুর উপরেই ডিপেন্ড করে। তো কম যেহেতু ফেসবুক কাটতে পারছে, বেশি কাটতে তো অবশ্যই পারে। তো এই ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটের কাহিনী হচ্ছে আমার যদি ক্রেডিট কার্ডও হয়, আমার কাছে অনেক টাকা ক্রেডিট কার্ডে, সো এই ক্যাম্পেইনের জন্য এত টাকার বেশি ফেসবুক কখনোই কাটবে না। এখন আপনি যত টাকাই ব্যাংকে থাকুক বা ক্রেডিট কার্ডে থাকুক, সো এইখান থেকে, হ্যাঁ রাইট, সো এইখান থেকে হচ্ছে আমরা এই পুরো ক্যাম্পেইনটার জন্য বাজেট দিয়ে দিব। এখন এই ক্যাম্পেইনের আন্ডারে আপনি 10টা অ্যাড গ্রুপ বানান, 10টা অ্যাড গ্রুপের আন্ডারে 10টা অ্যাড বানান, ডাজেন্ট ম্যাটার, ওইটা হিসাব আলাদা, বাট ওই সম্পূর্ণ কস্টিংটা এই লিমিটের উপর যাবে। এখন আবার বোকার মতো এই কোয়েশ্চেন করেন না যে $10 লিমিট দিয়ে 10টা অ্যাড বানাই। আপনি যখনই বেশি খাওয়াতে যাবেন, ব্রড একটা এরিয়া চুজ করবেন, ডেফিনেটলি বাজেট বেশি লাগবে। আইদার ফেসবুক আমরা অ্যাডই রান করবে না। ফেসবুক অনেকের একটা কোয়েশ্চেন থাকে, ভাই অ্যাড রান করছেন 1 ঘন্টা হয়ে গেল, এখন আমি মেসেজ আসে না কেন, এখন সেল হয় না কেন? ফেসবুকের আপনি যা চাচ্ছেন সেটা বুঝতে 1 দিন সময় লাগে তার অ্যালগোরিদম বেসিসে এবং তার ওই প্রপার কাস্টমার কাছে পৌঁছানোর জন্য। সো একটু সময় উচিত, এটা ক্লায়েন্টকে বোঝানোর ট্রাই করবেন যে ফেসবুক তার অ্যালগোরিদম বেসিসে প্রপার ক্লায়েন্টের কাছে, কাস্টমার কাছে পৌঁছানোর জন্য একটা সময় দরকার, ওই সময়টা দেন তাকে। সে একটা মাত্র রিভিউ দিক থেকে মাত্র অ্যানাবল করে দিল, এখন এটা রান হবে, আস্তে আস্তে পিপলদের কাছে গেইন হবে। তো হুটহাট করে তো হচ্ছে না। তো যাই হোক, আমরা এখানে অ্যাড স্পেন্ড লিমিট $50 দিতে পারি সাপোজ। এখানে কি লিখছে, স্পেন্ড ক্যান নট বি 0, আমরা 0 দেই নাই তো। চেঞ্জ ইউর লিমিট 0 ইফ ইউ ওয়ান্ট স্পেন্ডিং লিমিট, না আমরা 0 দেই নাই, তারপর আমরা $সেন্টাই কেটে দিই, তাইলেই হয়ে যাবে মনে হয়। ও আচ্ছা, আমরা হচ্ছে 0 তো কখন হইতে পারবে না, আমরা দিব হচ্ছে $10 থেকে, বা সরি $45 থেকে আমাদের $50 মধ্যে এই কাজটা করবে। হ্যাঁ, এক্সাক্টটা মেজারমেন্ট দিয়ে দিচ্ছি যে আমার টোটাল $45 থেকে নিয়ে $50 পর্যন্ত কাটবে। আমি একটু 50 করে নিই। দিচ্ছি, এটা নিচ্ছে না কেন তখন? আচ্ছা,
এরপর এবি টেস্টিং ব্যাপারটা বলছিলাম না? হ্যাঁ, একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের কম্পেয়ার বা কোন প্রোডাক্টটা কাস্টমার বেশি নিচ্ছে এই ব্যাপারটাকে করার জন্য হচ্ছে বাজেট ক্যাম্পেইন অপটিমাইজেশন। এটাকে অন করে দিয়ে আমরা বাজেটকে ঠিকঠাক করে নিব, তাই তো? সো আমরা তাহলে এটা নাও দিতে পারি, এটা অপশনাল। বাজেটে যদি আমরা কাজটা করি, এটা যদি না হয় একদম ফিক্সড করে দিচ্ছেন এই ক্যাম্পেইনের বাইরে যাবেই না, সেক্ষেত্রে এটাকে আনচেক করে দিতে পারেন, আমরা রাখলাম আনচেক করে। এখন এইটাকে এই বাজেট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের শর্ট ফর্ম কি? অনেকেই কোশ্চেনগুলো বলবে, আপনাকে ইন্টারভিউ বোর্ডে গেলে বলবে সিবিও অপটিমাইজেশন কি, সিবিও অপটিমাইজেশন কি। এই সিবিও অপটিমাইজেশন মানে হচ্ছে এই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। বুঝা গেছে? তো এই শর্ট ফর্মগুলো মাথায় রাখেন, অনেক এক্সপার্ট লেভেলের লোক তো তারা শর্ট ফর্ম খুব মুখে তাড়াতাড়ি আসেন। তো এইখানে অলওয়েজ যদি আমাদের অ্যাডের শিডিউলিংয়ের দরকার হয়, সেক্ষেত্রে আমরা লাইফ টাইম বাজেট ডেফিনেটলি ইউজ করব, আইদার আমরা ডেইলি বাজেট ইউজ করতে পারি। তবে ডেইলি বাজেট কখনো মানে ঠিক না, ডেইলি বাজেট আসলে বেটার রিচ পাওয়াটা ঠিকও না। এখন কথা হচ্ছে ডেইলি বাজেট একটা ব্যাপার থাকে যে আমার অ্যাড রান করবো $10 7 দিনের জন্য বা 5 দিনের জন্য, সেই ক্ষেত্রে ডেইলি বাজেট ওকে। যখন অ্যামাউন্ট ছোট তখন ডেইলি বাজেটটা ওকে, কিন্তু যখন আপনি বিগ বাজেটে লম্বা একটা সময়ের জন্য অ্যাড রান করতে যাচ্ছেন, তখন ডেফিনেটলি লাইফ টাইম বাজেট ইজ দ্য বেস্ট। $5 অ্যাড রান করতে লাইফ টাইমের কি দিবেন আপনি? 5 দিনের $1 করে, $5 5 দিন শেষ। এখানে লাইফ টাইম সিলেক্টের কিছু নাই। এখন তারপরেও কিছু ক্লায়েন্টের থাকতেই পারে ডিমান্ড যে ভাই $5 আমি $1 দিয়ে রান করি, কথা এটা না, কত দিচ্ছে রাতে 3টা থেকে 6টা পর্যন্ত ভোর, আমার অ্যাড কারো দেখাবো না, এটা বন্ধ রাখেন। এই শিডিউল করার কারণে শুধুমাত্র আমাকে লাইফ টাইমে যেতে হইতে পারে। সিচুয়েশন কি বলে এটা ডিপেন্ড করে আপনি অ্যাকশনে যাবেন। বুঝা গেছে? সো আমরা লাইফ টাইম বাজেট ইউজ করব, যেহেতু আর ইন ডিটেল কিছু অপশন আছে আমাদের করতে পারি। সো লাইফ টাইম বাজেটে আমি $70 দিচ্ছি, সাপোজ $70 লাইফ টাইম, এবং ক্যাম্পেইন বিডের যে স্ট্র্যাটেজি সেটা অলওয়েজ লো কস্টের মধ্যে হবে। এখানে আরও আছে, কস্ট ক্যাপিং আছে, তারপর হচ্ছে বিট ক্যাপের মধ্যে হচ্ছে বিট অকশন, আমি নিজের জন্য প্রতিটা বিটকে আমি নিজের মতো করে কন্ট্রোল করতে পারি, বিট ক্যাপশন আছে। তার এখন এখানে দেখেন একটা হচ্ছে লো কস্ট, যেটা সেটা হচ্ছে আমার বাজেটের মধ্যে সব থেকে বেস্ট রেজাল্টটা যেন আমাকে বের করে দেবে, এটা ফেসবুক নিজে অ্যানাউন্স করে নিবে। আর কস্ট ক্যাপ হচ্ছে যে আমার যে পরিমাণ ভিজিটর দরকার বা আমার যে বাজেট ছিল সেই বাজেটের মধ্যে যে পরিমাণ ট্রাফিক আমার দরকার, সেই ট্রাফিকের মধ্যে সব থেকে বেস্ট রেজাল্টটা আমাকে কন্ট্রোল করার মাধ্যমে আয়না দেওয়ার ব্যবস্থা করে দিবে। আমি নিচে কন্ট্রোল করব বাজেট এবং এটার উপরে বেস করে আনবে। আর আদার অপশন যেটা আছে এটা তো আরও আসবে না, যাই হোক। আর এটা হচ্ছে, এটার জন্য আমার বিজনেসকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করা হয়নি। আর এটা হচ্ছে আমাদের নিজের মতো কন্ট্রোল করতে পারি, ইচ্ছা যদি এটা দেন দেন বিট ক্যাপ নিজের মতো করে কন্ট্রোলিংয়ের সিস্টেম আমার কাছে থাকবে। আর নর্মালি সাধারণত লোয়েস্ট কস্টই থাকে, যে আমার কস্ট যত কম হতে পারে আমার অডিয়েন্স বা আমার সেল যতটা বেশি আসে। সো ন্যাচারালি এটাই থাকে, জাস্ট আমি পরিচয় করে রাখলাম আপনাদের এই জায়গাগুলোর মধ্যে। মাথা নষ্ট করা মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট পাবে যদি কপালে মিলে, তো তাদেরই হ্যান্ডেল করতে গেলে এই ব্যাপারগুলো স্ট্রিক্টলি জানা দরকার। দেন হচ্ছে আমাদের অ্যাড শিডিউলটা করবো কী করে। লাইফ টাইম বাজেট করা মানেই যে আমাকে অ্যাড শিডিউল করতে হবে ব্যাপারটা এমন না। লাইফ টাইম মানে বোঝাচ্ছি এইটা যে ভাই আমি 30 দিনের জন্য অ্যাড রান করবো বা 60 দিনের জন্য অ্যাড রান করবো, ওই 60 দিন টোটালি $70 ভিতরে তুমি খরচ করবা, এর বাইরে আমি দিতে পারতেছি না। দ্যাটস কল লাইফ টাইম। বা এখন লাইফ টাইমের মধ্যে একটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ আমাকে দিচ্ছে যে আমি চাইলে আমার অ্যাডটাকে শিডিউল করতে পারি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমি ভাইভাতে আপনাদের জিজ্ঞেস করছিলাম, আপনারা ভুল করছেন। এই যে সেকেন্ড টার্ম যে পরীক্ষা নিলাম, এই পরীক্ষাতে আপনারা ভুল করছেন যে লাইফ টাইম বাজেটের মধ্যে শিডিউল করে না ডেইলি বাজেটের মধ্যে শিডিউল করে, ঘুরায় ফেলছেন। এগুলো ক্লিয়ারগুলো কনসেপ্টগুলো একদম ক্লিয়ার রাখেন এগুলা, ঠিক আছে? এগুলো ঘুরায় ফেলে সমস্যা আছে। তো আমরা এটাকে শিডিউলের মধ্যে রাখি। ওকে, শিডিউল ওকে থাকলে আমাদের এখানে কোনো কাজ নাই ক্যাম্পেনের, এই হচ্ছে শেষ। তো এখন যে লাইফ টাইম বাজেট $70 দিলাম, এই $70 মধ্যেই সে বাকি কাজগুলা আমার জন্য কনভার্ট করবে, এটাই। এরপর হচ্ছে রিকভার অ্যাডসেট। অ্যাডসেট বলতে আমি এই যে বাজেটে $70 ধরলাম,
এই $70 বাজেটের মধ্যে কাকে কাকে অ্যাডটা দেখাবো এবং তাদেরকে আমি কই নিয়ে যাব, এটাকে সেট আপ করা হচ্ছে অ্যাড সেটের কাজ। অ্যাডটাকে দেখানোর আগে এর একটা প্লেস ক্রিয়েট করা বা একটা মঞ্চ, বা একটা মানুষ নেতা এসে দাঁড়ালে তো একটা মঞ্চের উপর দাঁড়াবে, তো তাকে দাঁড় করানো বা তাকে এই মঞ্চের উপর কেন দাঁড় করাচ্ছেন, যেন সবাই দেখে, তাই না? তো তার জন্য একটা ভিত্তি স্থাপত্য দরকার। তো আপনি একটা অ্যাড ক্রিয়েট করবেন, অ্যাড কারে দেখাবেন, তার জন্য একটা বেস দরকার নাই? এই বেস ক্রিয়েশনের কাজটা অ্যাকচুয়ালি অ্যাডের মধ্যে। যেমন আরেকটু সহজভাবে বলি, কোনো একটা নির্বাচনের মিছিলে গেলে বা ইতে জনসভায় গেলে দেখবেন মহিলাদের জন্য সামনে আলাদা জায়গা থাকে, ছেলেদের জন্য আলাদা জায়গা থাকে, নেতাকর্মীর জন্য আবার সামনে পেছনে জায়গা থাকে, রাইট? ব্যাপারটা এখানে এরকম যে আমি $70 ক্যাম্পেইন বানাইছি, একটা সেমিনার বানাইলাম, এই সেমিনারের লোকজন কারা কারা দেখবে, কোন এজের লোক দেখবে এবং তারা কি দেখবে, আলাদা আলাদা করে সেপারেশন করার যে প্ল্যাটফর্ম, এই কাজটা আমরা এই অ্যাডসেটের মধ্যে করি। এর থেকে সহজ ভাষা আমার কাছে আর নাই বোঝানোর মতো। তো এইখানে আমাদের ফার্স্ট হচ্ছে ইভেন্ট লোকেশন। কনভার্সনের কাজ হচ্ছে আমার কোনো একটা ইভেন্টের মধ্যে তাকে পিপলদেরকে এঙ্গেজ করানো, এটা হচ্ছে প্রথম কাজ। এখন এখানে আমরা ওয়েবসাইট যদি থেকে থাকে তাহলে আমরা ওয়েবসাইটের মধ্যে নিতে পারি আমাদের পিপলদেরকে বা আমার ট্রাফিককে। আমরা যদি অ্যাপসে মোবাইল অ্যাপস থাকে, মোবাইল অ্যাপস আইদার আমরা মেসেঞ্জারে যেতে পারি, আর হচ্ছে হোয়াটসঅ্যাপে নিতে পারি। অনেকে যদি বলে যে ওয়েবসাইট ছাড়া কনভার্সন রান করা পসিবল না, এটা কিন্তু একদম ভুল কথা। ডিরেক্টলি আমার পেজের মধ্যেই, মেসেজের মধ্যে আমি কনভার্সন করাইতে পারি, এটা সম্ভব। হ্যাঁ, এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন কি আসছে। ওয়েবসাইট আসতে গেলে এখন এই পিক্সেলটা না থাকলে যে আপনার কনভার্সন অ্যাড হবে না, এটাও কিন্তু না। পিক্সেলটা দরকার হচ্ছে এই জন্য যে কত পিক্সেল থ্রুতে আমি আমার কাস্টমার যারা আমার ওয়েবসাইটে যাচ্ছে তাদেরকে আমি ট্র্যাক করতে পারি, দ্যাটস ইট, আর কিছুই না। আর এই তো আমাদের অ্যাপস নিলে অ্যাপস আমরা চাচ্ছি যে আমাদের যে পেজটা আছে সেই পেজের মধ্যে হচ্ছে আমরা মেসেঞ্জারে হচ্ছে পিপলদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। সো মেসেঞ্জার ধরায় দিলাম এখান থেকে। আচ্ছা, এরপর কনভার্সন ইভেন্ট। এখান থেকে আমরা একটা কনভার্সন ইভেন্ট সেট আপ করতে পারি এখান থেকে, যে কনভার্সন অ্যাকচুয়ালি কিসে হবে। কনভার্সন যদি বিশেষ করে সেটা ব্যাপারটা যদি আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে ঘটে, কিভাবে কনভার্সন ঘটবে? সে কি পেমেন্ট মেথড অ্যাড করার পরে আসবে? কোথায় গেল যে নিচে চলে আসছে। সে কি পেমেন্ট মেথড অ্যাড করলে এটা কনভার্সন হবে কিনা, বা সে অ্যাড টু কার্ট করবে কিনা, উইশ লিস্টে অ্যাড করবে কিনা, কি করবে সে অ্যাকচুয়ালি? পারচেস করবে, লিড, ট্রায়াল, সাবস্ক্রাইব, ভিউ কন্টেন্ট, সাবমিট অ্যাপ্লিকেশন, অনেভার কিছু একটা তো ঘটবে, যেটার মধ্যে আমরা এটাকে অ্যাজ এ কনভার্সন হিসাবে ট্রান করতে পারি। বাট মজার বিষয় একটু খেয়াল করে দেখেন, আমি যখন প্রথম আপনাদের অ্যাডের ক্লাস নিচ্ছিলাম তখন এগুলো ছিল না। কতদিনের ডিস্টেন্সে চেঞ্জ হয়েছে? 1.5 মাসের, 2 মাসের ডিস্টেন্স, 3 মাসের ডিস্টেন্সে চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? আর সামনে আরও চেঞ্জ ইনশাল্লাহ তাহলে আরও আসবে। এখানে হচ্ছে প্রথমে আমাদেরকে একটা কনভার্সন সেট আপ করতে হবে, যেখান থেকে কী নিব। সো সেট আপ কনভার্সনে যাই এবং আমরা এখান থেকে কনভার্সন মেথড লাগাইতে পারি। এবার যে বাদ দিয়ে গেছে এখন দেখাচ্ছি, নতুন আসছে। সো আপনারও নিজেরও এখান থেকে চলে যাওয়ার পর আরও এরকম চেঞ্জ আসবে, আর সেটা অবশ্যই নজরদারির মধ্যে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে ট্র্যাক কনভার্সন উইথ স্ট্যান্ডার্ড ইভেন্ট। এখানে ফেসবুকের টোটাল 9টা স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, যে 9টা স্ট্যান্ডার্ড ইভেন্টের আপনি চাইলে যে কোনো একটি করতে পারেন, এবং তাদেরকে আপনার যে পিক্সেল কোড বা আপনি যে ফেসবুক পিক্সেল রেডি করবেন সেই পিক্সেলের থ্রুতে আপনি তাদেরকে ধরতে পারেন। আর হচ্ছে ট্র্যাক হচ্ছে কনভার্সন, কাস্টম কনভার্সন যেটা আছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, ট্র্যাক অ্যান্ড অপটিমাইজ অ্যাডস ফর কাস্টমাইজ অ্যাকশনস উইদাউট অ্যাডিং এনিথিং টু ইয়োর pixel code. You can also be used custom conversion apply rules standard event traffic. এই তো, এরপর যদি আরও না বুঝেন, এই যে লার্ন মোডে বিশাল এক প্যারাগ্রাফ বানাই রাখছে। এখান থেকে আপনার যে ধরনের, ধরুন আমরা স্ট্যান্ডার্ড ইভেন্ট, যেটা স্ট্যান্ডার্ড ইভেন্টের কথা যদি চিন্তা করি, স্ট্যান্ডার্ড ইভেন্ট একটু নেই, সিলেক্ট করি। এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্টের কাজ। ইভেন্টের কাজের মধ্যে আমাদের কী টাইপের কাজ, আমাদের ওয়েবসাইট কি ই কমার্স ওয়েবসাইট নাকি এডুকেশন পারপাস, কী টাইপের ওয়েবসাইট? অ্যাকচুয়ালি
কোন ক্যাটাগরির ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করতেছি, যদি আমাদের পিক্সেল সেট করতে হয় এবং সেখান থেকে ট্র্যাকিং করতে হয় কনভার্সনের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কোড দিব। তার আগে দিব হচ্ছে কোন টাইপের কোম্পানি আমাদের। সাধারণত এখন কথা হচ্ছে যে সকল সাইট কিনা ই কমার্স সাইট থাকা মানে কমার্সের যে প্লাগইন, আমি ই কমার্সে দেখাইছিলাম না ক্লাসে, কমার্স একটা প্লাগইন ছিল ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। যদি সাইট ই কমার্সের হয়, মাথায় রাখেন, সেই ক্ষেত্রে এই পিক্সেল ইনস্টল করার সময় এখান থেকে যে কোডটা পাবেন সেই কোডটা নিয়ে হেডার সেকশনে বসানোর কোনো দরকার হয় না। ফেসবুকের একটা প্লাগইন আছে নাম ফেসবুক ফর কমার্স, একটা প্লাগইন আছে এবং ফেসবুক থেকে এটা ডাউনলোড করা যায়। ফেসবুক থেকে আপনাকে পিক্সেল বানানোর সময় ডাউনলোড করার অপশন দিবে। এই প্লাগইনটা জাস্ট আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে নিয়ে প্লাগইন সেকশন থেকে ইনস্টল করে দিবেন। অটোমেটিক্যালি আপনার প্রোফাইলের সাথে আপনার অ্যাড ম্যানেজারের সাথে ওই যে প্লাগইনটা আপনি ইনস্টল দিয়েছেন কমার্সের মধ্যে ও নিজেটাকে ইন্টিগ্রেট করে নিবে, ওইখান থেকে অটোমেটিক শেষ। এবং মজার বিষয় হচ্ছে আমাদের ফেসবুকে কমার্স ম্যানেজার বা সব যেটা আমরা বুঝি ক্যাটালগ বানাইতে পারি না, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট হিসাবে ধরতে পারি। যদি সাইট ই কমার্সের হয় এবং ওই প্লাগইন থ্রু যদি কাজটা করে থাকেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে ওইগুলাকে যদি আপনি বলেন যে ওই প্রোডাক্টগুলোকে আমি আমার পেজের মধ্যে শপের মধ্যে অ্যাড করব, সেটার নিয়ম ছিল আমি দেখাইছিলাম ম্যানুয়ালি অ্যাড করা দেখাইছিলাম। বাট এখন ওইটাও লাগে না, ওই পিক্সেল কোডের মাধ্যমে সব প্রোডাক্টগুলোকে এখানে অটোমেটিক নিয়ে আসে। বুঝা গেছে? বুঝেন নাই? মানে যে পিক্সেলটা আমরা বানাচ্ছি, আমার ওয়েবসাইটে যত প্রোডাক্ট ছিল ওই পিক্সেলের থ্রুতেই আমরা আমাদের কমার্স ম্যানেজার ফেসবুকে যে শপ বানাচ্ছি শপের মধ্যে নিয়ে আসা সম্ভব। ওইগুলোর দরকার নাই। ম্যানুয়ালি তো অপশন আছেই, বাট এর বাইরেও এই অপশন আছে এই পিক্সেল থ্রোতে। আরেকটা অপশন আছে কমার্স থ্রোতেই হচ্ছে নিয়ে আসা যায়। প্রায় 4টা অপশন আসছে এখন, আমি কালকে রাত্রে দেখছি, এটা চেক করলাম, একজনের পিক্সেল সেট আপ করতে গিয়ে দেখলাম এটা। তো 4টা অপশন আছে, আমি দেখানোর ট্রাই করবো যে আমার এখানে আপডেটটা আসছে কিনা। সো এখানে ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়েবসাইটকে টার্গেট করি যে আমি কী টাইপের বিজনেস ক্যাটাগরি, যদি সব এখানে না থাকে দেন আদার্স বিজনেস ক্যাটাগরি হিসেবে থাকবে। সো ইভেন্টের নাম, পেমেন্ট মেথড ইনফো আপনি এখানে অ্যাপ্লাই করেন, কী টাইপের পেমেন্ট মেথড আপনি নেবেন এখানে দেওয়া আছে। তারপরে অ্যাড টু কার্ট, তারপরে উইশ লিস্ট, এগুলি সবগুলো এখানে দেওয়া আছে। আমরা যে পিক্সেলটা সেট আপ করবো, আমাদের সাইট যদি ই কমার্সের সাইট হয় সেই ক্ষেত্রে এই যে কাজগুলা সে যেখানেই যাক আমাদের সে তাকে পিক্সেল কি করবে, ক্যাচ করবে বা ক্রাউল করবে। ঠিক আছে, এই সবগুলোর জন্য। স্যার এইটা কি আমরা যদি ওয়েবসাইট করি তখন লাগবে নাকি আমাদের পেজের জন্য? শুধুমাত্র ওয়েবসাইট যখন আমরা করতে যাব তখন আইদার দরকার নেই। ঠিক আছে, এখানে বলাই আছে সিলেক্ট অ্যান ইভেন্ট ফ্রম দ্য বিলো অ্যান্ড প্যারামিটার্স দ্য কোড, কপি দ্য কোড হেড সেকশন টু ইউর ওয়েবসাইট হেডার সেকশন। তো এখান থেকে আপনি কী চান, আপনি জাস্ট কীভাবে চান, কী ধরনের কোড অ্যাড করতে চান সেই কোডগুলো এখান থেকে নেন। প্রত্যেকটা কোডের এখানেই একটা একটা করে কোড আছে। এটা হচ্ছে কোড স্নিপেট অ্যান্ড এখানে হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্ট কোড, সবগুলোই আছে। সব কিছু হয়ে গেলে আপনি যদি না বুঝেন ইমেল করেন, আপনার ইমেলের মধ্যে এটা কীভাবে বসাতে হবে ফুল ইনস্ট্রাকশন পাঠিয়ে দিবে। সব কিছু ওকে থাকলে একবার টেস্ট করে দেখতে পারেন যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা ইভেন্ট ম্যানেজার থেকে, যে আমার পিক্সেল যেটা বানাইলাম বা যেটা সেট আপ করলাম, সেট আপ বলতে এখানে যে কোডগুলো পাচ্ছি সেই কোডগুলোকে আপনার সাইটে বসাবেন। কোথায় বসাবেন? হেডার সেকশনে বসাবেন। এই হেডার সেকশনে বসানোর পর আগে টেস্ট করে দেখেন যে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। যদি কাজ করে দেন আপনি এখান থেকে ডান করে দেন। ঠিক আছে, একটু অ্যাডভান্স টাইপের কাজ, এটা একটু নতুন আসছে, প্লাস এটা অ্যাডভান্স টাইপের কাজ। এটা যদি কেউ যদি বলে যে অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং এর যে কোর্স থাকে, যদি থাকে এই কোর্সের মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয়। অ্যাডভান্স ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে এগুলোই, বাকি সব কাজ সিমিলার। ঠিক আছে, তো যাই হোক, এটা আমরা এখন সেট আপ না করি, রাখি এভাবে রাখি দিই। আমরা এভাবেই নিচ্ছি, এভাবেই নিব, সমস্যা নেই। মেসেঞ্জার থাকবে, আমাদের কোনো পিক্সেল সেট আপের দরকার নেই, এটা আমরা কেটে রাখতেছি, দরকার নেই এটা। এরপরে কি আসে, এরপর হচ্ছে আমাদের বাজেট আর শিডিউলের মধ্যে যে ব্যাপারগুলো ছিল সেগুলো আসে। দেখি এখানে হচ্ছে কাস্টম কনভার্সন, এটা হচ্ছে বাজেট আর শিডিউলের। বাজেট তো আমরা সেভ করে দিয়ে আসছি, এখন হচ্ছে শিডিউলের মধ্যে। শিডিউলের মধ্যে হচ্ছে আজকে কয় তারিখ? 29 তারিখ। সাপোজ আমরা আমাদের একটা চালাবো 30 তারিখ থেকে দিয়ে রাখলাম আর কি, তাহলে এখানে টাইমিং
ওকে। তো এইটা হচ্ছে স্টার্টিং ডেট, এই তো আমার এন্ডিং ডেট। তো এটা একদম কমন ইস্যু স্যার, কমন ইস্যুর মধ্যে এটাই ভেবে থাকুক। এরপর হচ্ছে শো মোর অপশনসে কি আছে, অ্যাড সেট লিমিট স্পেন্ড, তাই না? এখান থেকে আমরা এইটি অ্যাড সেটের জন্য জাস্ট লিমিট। এখন আমি বলছি কি, ক্যাম্পেনের আন্ডারে আমরা একাধিক অ্যাড সেট ক্রিয়েট করতে পারি, এটা হচ্ছে একটা অ্যাড সেট। এরকম ওই ক্যাম্পেনের আন্ডারে আমি আরও মাল্টিপল আরও 2টা অ্যাড সেট ক্রিয়েট করতে পারবো। এখন আমি যদি বলি এখানে যে অ্যাড সেটটা বানাইলাম, টোটাল বাজেট $70, হ্যাঁ, লাইফ টাইমের জন্য লাগাইছি। এখন আমি বলতেছি এই যে রিকভার অ্যাড সেট 1, সাপোজ একটা রিকভার অ্যাড সেট 2, একটা রিকভার সেট 3, এরকম 3টা আসবে। ক্যাম্পেন আমার একটাই, হ্যাঁ, $70। তো এই অ্যাড সেটের মধ্যে আমি সর্বোচ্চ খরচ করব কত? সাপোজ আমরা এইখানে লিমিট ধরাই দিলাম যে আমার লাইফ টাইম টোটাল যে মিনিমাম $70 দিলাম, এই $70 মধ্যে এখানে $20 হচ্ছে মিনিমাম খরচ করবে, সর্বোচ্চ গেলে সে $25 খরচ করতে পারে, এর বেশি না। মানে ইনডেট আর ইয়াদের পিছনে ওই 3 দিনের ভিতরে এই পর্যন্তই চলবে। একটাই অ্যাড সেটের এই যে ক্যাম্পেইন আমরা বানাইলাম, এই ক্যাম্পেইনে আমাদের এই তারিখ যেটা দিলাম এটার মধ্যেই চলবে একটা, বাট এই তারিখের মধ্যে চলবে যে সে চলার মধ্যে যে সে যে খরচটা করবে, এই খরচটা এর বেশি যেতে পারবে না। ওইটা লাইফ টাইম বাজেট খুব দরকার যদি মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করতে হয় একটা ক্যাম্পেইনের আন্ডারে, তাইলে হ্যাঁ, যদি মাল্টিপল একটা ক্যাম্পেইন আন্ডারে মাল্টিপল ওপেন করতে হয় তাইলে দরকার এটা সেট আপ করা, এটার দরকার নাই। কারণ আপনি তো একটা ক্যাম্পেইনগুলো একটার মধ্যেই সব খরচ করবেন, সেখানে সেট আপের কিছুই আসে না। তো দেখেন, অ্যাপ্লাইং মাল্টিপল স্পেন্ড লিমিট মে অ্যাফেক্ট পারফরমেন্স, এটা একটু পারফরমেন্সে এফেক্ট আসবে, সমস্যা নেই, এটা পোষায় নিব না, বাড়াই দিই, লোভ দেখাই দিই, ভালো লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের শিডিউলিংয়ের ব্যাপারটা ছিল। শিডিউলিংয়ের মধ্যে কী কী করা দরকার ছিল, যে আমরা সকাল 6টা থেকে অ্যাড চলবে স্যার, এই যে 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, সকাল 6টা থেকে রাত্রের 10টা পর্যন্ত সোমবার অ্যাড চলবে। ঠিক এরপরে পুরা 10টা, 11টা, পরে তো 12টা হয়ে যাচ্ছে পরের দিন, তাই না? 12টা 1টা পর্যন্ত চলবে, বা 1টা, 2টা, 3টা, 4টা সাপোজ চললো, হ্যাঁ, আচ্ছা 4টা পর্যন্ত চললো বা 3টা পর্যন্ত চললো। 3টা পর্যন্ত চলার পর আমি বলতেছি, সরি 4টা, 5টা, 6টা, হ্যাঁ, 7টা, 8টা, সকাল 8টা, 9টা থেকে আবার 1টা রাত্রের 10টা পর্যন্ত চলবে। এই যে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আমার শিডিউলিং করার ব্যাপারটা সুন্দর মতো এখানে ক্লিয়ার। কান্ট্রি ওয়াইজই যাবে এটা। এই যে এখানে দেওয়া আছে ইউজ ভিউয়ার টাইম জোন, এখানে আমরা টাইম জোন সেট আপ করতে পারি, যে আমার এই যে টাইম দিলাম এইটা যেই কান্ট্রির জন্য আমি অ্যাড রান করতে যাচ্ছি, ওই কান্ট্রির লোকেরা তার টাইম জোনে দেখবে, নাকি ওই কান্ট্রির লোকেরা আমার টাইম জোন হিসাবে দেখবে যেখান থেকে আমি অ্যাড রান করছি। আমার টাইম জোন ঢাকা টাইম, তো আমি যদি ঢাকা টাইম দিতাম সেই ক্ষেত্রে এই যে শিডিউল দিলাম সেই শিডিউলের মধ্যে তাদের এখানে রাত্রে 1টা বাজুক, দুপুর 2টা বাজুক, ডাজন্ট ম্যাটার, ওই টাইমে তাদের কার্ড দেখাইত। বাট এটা সব থেকে ভালো যেখানে আপনি যাচ্ছেন ভিউয়ার টাইম জোন নিয়ে হচ্ছে কাজ করা, অবভিয়াসলি অল টাইম। এরপর আমাদের অডিয়েন্স ক্রিয়েশন, সবচেয়ে কমন ইস্যু এবং সবচেয়ে হ্যারাসমেন্টের জায়গা। সো এই অডিয়েন্স সেট আপ করার আগে কী করতে বলছিলাম? অডিয়েন্স রিসার্চ করতে বলছিলাম। সো অডিয়েন্স রিসার্চ করতে হয় অডিয়েন্স ইনসাইটস থেকে, তাই না? মনে আছে কই থেকে করে? রাইট, হ্যাঁ, এখান থেকে আমরা অডিয়েন্স ইনসাইটস থেকে আমরা রিসার্চ করে বের করতে পারি যে আমার যে টাইপের কোয়ালিটির উপর চাচ্ছি তারা অ্যাকচুয়ালি কোন কোন লোকেশন থেকে সব থেকে বেশি আসতেছে, আর কোন কোন কান্ট্রি থেকে সব থেকে বেশি ওই কোয়ালিটির পিপলরা আসতেছে কান্ট্রি ওয়াইজ ধরলে। তো এখান থেকে কান্ট্রিটা ধরে নেবেন যে ওই ইন্টারেস্ট বা ওই বিহেভিয়ারের উপরে পিপলদের কোন কোন সিটিতে ইন্টারেস্টেড সব থেকে বেশি, এবং ওইখান থেকে এক একটা লিস্ট ডাউন করবেন, এবং লিস্ট ডাউন করে তারপরে হচ্ছে আমরা এখানে এটাকে বসাবো। সো এটি একটু সময়ের ব্যাপার, এটা আগেও বলছি, প্রথম ক্লাসেই বলছি, যেদিন প্রথম আমরা অ্যাড ধরি।
তো সব কিছু মিলে বুঝে তারপরে হচ্ছে এখানে আপনি ইনক্লুড আর এক্সক্লুড যাকে করবেন সেক্ষেত্রে করেন। দেন আপনাকে যদি অডিয়েন্স সেভ করা আগে থেকে থাকে, যেমন আমাদের প্রথমেই করার সময় যে ওনাদের নামে যেগুলো সেট আপ করা ছিল, এগুলো আমাদের এখানে অলরেডি সেট আপ করা আছে, সো আমরা এগুলোকে নিয়ে নিচ্ছি। যেমন টি শার্টের জন্য এটা, সো টি শার্টের জন্য যে অডিয়েন্স আমাদের সেভ করা, তো এরকম তাই হয় না, লোকেশন কানেকশন। জিহাদ ভাই বুঝতে পারতেছেন? তো এইখানে এই তো এখন যদি মনে করেন যে আমি এখানে কি করব, এই ক্যাম্পেইনটা রান করতেছি শুধুমাত্র রিটার্গেটিং করার জন্য, তাই না? রিমার্কেটিং বা রিটার্গেটিং অ্যাড রান করব, তাহলে কি করব? তাহলে কি করব? আমরা যদি ক্রিয়েট অডিয়েন্সে আসি, ক্রিয়েট নিউ অপশন আছে স্যার, এখান থেকে কি করতে পারি? কাস্টম অডিয়েন্সও করতে পারি, আবার লুকেলাইক অডিয়েন্সও করতে পারি। আমরা যেটাতেই করি না কেন আমরা দুইটাতেই রিমার্কেটিং করার কাজ পাবো। যেমন আমরা যদি কাস্টমে আসি, তাইলে আমাকে এখানে সোর্স বলতেছে কোন জায়গার অডিয়েন্সেরকে আপনি আপনার অ্যাড দেখাবেন। যখন আমি বলতেছি আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তাদেরকে আমি অ্যাড দেখাবো, তখনই পিক্সেলের কাহিনী চলে আসবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যে সুন্দর করে আই বাটনগুলো আছে, একটু ইনফরমেশন নিয়ে নেবেন কি বলছে এখানে, কি চাচ্ছে। যদি কখনো আটকে যান, না বুঝতে অসুবিধা হয়, আশেপাশে যে ইংরেজি টেক্সটগুলো আছে এগুলো একটু পড়েন, দেখবেন ওই ব্যাপারটা, ওই ইন্ডিভিজুয়াল টপিকটা নিয়ে আপনি একদম ক্লিয়ার হয়ে গেছেন। পড়াশোনা এগুলাই, বাকি আর কিছুই নেই এখানে। সো এইটার মাধ্যমে আমরা রিটার্গেটিং করি। সো এটা বাদ দিই আপাতত। সো আমাদের যেই সেভ অডিয়েন্স ধরছিলাম, সো সেভ অডিয়েন্স থেকে টি শার্ট ধরছিলাম, সো এই তো আমাদের টি শার্টের লুকেলাইকও সেম। আমার বিহেভিয়ার, আমি যে ধরনের সার্ভিস দিচ্ছি ঠিক সেম সার্ভিস পছন্দ করে যে ব্যক্তি, সে যদি আমার রিটার্গেটিংয়ের মধ্যে 2-4 ব্যক্তি হতে পারে। এক হচ্ছে সে ভুল করে চলে আসছে, বা সেই ধরনের কোনো সার্চ কখনো দায়ী নাই। আর এটা হচ্ছে সে সার্চ দেয় এবং আমার যে টাইপের বিজনেস সে পছন্দ করে। দুইজনের মধ্যে যে ব্যক্তি আমাকে পছন্দ করছে বা আমার টাইপের বিজনেস নিয়ে সে ঘাটে, তার কাছে পৌঁছাবে। দ্যাটস কল লুকেলাইক অডিয়েন্স বা লুকেলাইক বিজনেস। মূলত এই হচ্ছে আমাদের যদি অডিয়েন্স সেটআপের ব্যাপারটা থাকে। এরপরে আমাদের প্লেসমেন্ট, তাই তো? আমার একটা কোথায় কোথায় দেখবে অটোমেটিক বলতে ফেসবুকের যতগুলা জায়গা আছে সবগুলাতেই দেখাবে। এখন সেটার মধ্যে যদি আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পেজের সাথে অ্যাটাচ করে রাখেন, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত যাবে। এখন যদি বলেন যে না আমি ম্যানুয়ালি দেখাবো, দেন আপনি ম্যানুয়ালি দেখান, সমস্যা নেই। ম্যানুয়াল প্লেসমেন্ট, আর ম্যানুয়াল প্লেসমেন্ট থেকে আপনার যে সকল ডিভাইসের জন্য দেখাতে চাচ্ছেন, লাইক দ্যাট আমি ইনস্টাগ্রামে আমার অ্যাড দেখাবো না, বাদ দিয়ে রাখলাম, এবং অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবো না। শুধু আমার অ্যাড দেখবে কোথায়? শুধু ফেসবুক আর মেসেঞ্জারে দেখবে। মেসেঞ্জারে কোথায় দেখা যায়? ইনবক্সে যখন আমরা যাই তখন ওইখানে অ্যাড আসে। আর ফেসবুকের তো অন্যান্য প্ল্যাটফর্ম লাইক দ্যাট স্টোরিজ, মেসেঞ্জার স্টোরিতেও আসে। হ্যাঁ, তো ফেসবুকের স্টোরিজ, তারপরে হচ্ছে আপনার পেজ স্টোরি যেতে পারে, আপনার কোনো একটা কন্টেন্ট বা আর্টিকেল পড়তেছেন সেই আর্টিকেলে যেতে পারে, ইন ভিডিও বা লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে যেতে পারে। ফেসবুকের যতগুলো নিজস্ব প্ল্যাটফর্ম আছে তার অ্যাডটাকে স্পেন্ড করার মতো যত জায়গাতে সে এটাকে স্প্রেড করার ট্রাই করবে, ছড়াই দিবে। ঠিক আছে? তো এখান থেকে চাইলে আপনি ম্যানুয়ালি এগুলাকে মার্কেট প্লেসে আমি অ্যাড দেখাবো কি দেখাবেন না, বা ভিডিও ফিডের মধ্যে অ্যাড দেখাবেন কি না, তো প্রত্যেকটাই আপনি নিজের মতো করে ফেসবুক মার্কেটপ্লেস বলতে ফেসবুকের ভিতরে যে একটা মার্কেট প্লেসে সেটার কথা বলছি। হ্যাঁ, ওইখানে কেনা বেচার জায়গাটা। হ্যাঁ, তো এইখান থেকে আপনি সেট আপ করেন। দেন এখানে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে এই যে পিপলদেরকে বা এই যে জায়গাগুলো সিলেক্ট করলাম যে তারা আমার অ্যাড দেখবে, সেই অ্যাডের মধ্যে তারা কারা কারা দেখবে, ডিভাইসের দিক থেকে শুধুমাত্র যারা মোবাইল ইউজ করে, নাকি শুধুমাত্র যারা অ্যান্ড্রয়েড ইউজ করে, নাকি শুধু আইওএস ডিভাইস ইউজ করে মোবাইলের ক্ষেত্রে। এখন আমি চাচ্ছি যারা, আমি এমন একটা কান্ট্রি সিলেক্ট করলাম লাইক দ্যাট বাংলাদেশ, 100 জনের মধ্যে কয়জন অ্যান্ড্রয়েড আইফোন ইউজ করে? কারা? কয়জন? কয়জন? 100 জনের মধ্যে কয়জন? 10 জন ধরেন, ধরলাম 10 জন। 10 জনের মধ্যে এখন হিসাব করেন এটা আপনি কেন ফিল্টার করবেন বা কখন ফিল্টার করবেন বা আদৌ কেন করবেন কি না, এই যে ব্যাপারটা যদি আসে, আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন যেই প্রোডাক্টটা হাই লেভেল। আইফোন এখন ছোট ছোট বাচ্চারা শখের বসে কিনে, এটা আলাদা, বাট একটা নির্দিষ্ট কোয়ালিটির পিপল আছে যারা তাদের স্ট্যাটাস
এবং তার টাকা সব কিছু মিলে তারা প্রোডাক্টটা ইউজ করে। কিছু বাচ্চা পোলা পাইন হয়তো বা আজকে স্কুলে দেখছে বন্ধু কিনে নিয়ে এসে পরের দিন এসে জ্ঞান জ্ঞান করতেছে পারতে, এটা আলাদা আলাদা হিসাব। কিন্তু প্রফেশনালি যারা ইউজ করে এবং প্রোডাক্ট যদি ওই বেসিসে হয় যে আমার এই স্ট্যান্ডার্ডের পিপলদের জন্য প্রোডাক্টটা, সাপোজ এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন আপনি, প্রোডাক্টটা সর্বনিম্ন ইউজের বয়স হচ্ছে 25 বা 28 বা 30 বা 30 থেকে 50 পর্যন্ত, এই এজের রেঞ্জের পিপলদের জায়গা। এখন এই রেঞ্জের মধ্যে যারা এই প্রোডাক্টটা ইউজ করবে, তারা যারা অনেক বেশি স্ট্যাটাস আছে, যাদের অনেক বেশি টাকা পয়সা, তারা এই প্রোডাক্ট কেনার জন্য ইন্টারেস্টেড নাও হইতে পারে এমন কোয়ালিটির। সেই ক্ষেত্রে এটা যদি মিড লেভেল বা গরিবের জন্য হয়ে থাকে, মিড লেভেল বা লো মিড লেভেলের পিপলদের জন্য হয়ে থাকে, তাদের তো আইফোনের দরকার, তারা তো আইফোন ইউজ করার কথা না। সিকোয়েন্সটা বুঝছেন কখন এই ডিভাইসগুলোর চেঞ্জ আসতে পারে। যদি এরকম হয়ে থাকে তখনই আপনি এই ডিভাইসের মধ্যে চেঞ্জ আনবেন। আর দ্যাটস কল হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, প্রপার বিজনেস স্ট্র্যাটেজি আপনি ক্রিয়েট করা, যে পারফেক্ট টাকা কম খরচ করে কীভাবে আমি সেলটাকে বেশি নিয়ে আসতে পারতেছি। বিকজ আপনি যদি আইওএস পর্যন্ত দিয়ে রাখেন, সেক্ষেত্রে ওই লোকের কাছে পৌঁছাবে। স্যার এটা তো বাংলাদেশের প্রেক্ষাপট, মনে করেন যে আমি বাইরে তাহলে এখন যারা আমেরিকার কথা চিন্তা করেন, অ্যান্ড্রয়েড ইউজ করে না, তাহলে আমাকে তো ম্যাক্সিমাম আইওএস দেওয়াটা উচিত। সো ইজি। এখানে একাধিক অপশন সিলেক্ট করা যাবে না। একাধিক তো যাচ্ছে, অল মোবাইল ডিভাইসেস একাধিক করা। বাট আমি বলছি ক্ষেত্র বিশেষে এমন টাইপের কিছু জিনিস থাকতে পারে বা প্রোডাক্ট বা আইটেম থাকতে পারে যেটা একটা লেভেলের মানুষ ইউজ করে, এবং ওই লেভেল মানুষজন কী ধরনের ডিভাইস বা ইউজ করার মতো ক্যাপাবিলিটি আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন, ফিল্টারিং করতে পারেন আপনার মতো করে। বুঝতে পারছি স্যার? এরপরে যদি বলেন শুধুমাত্র ওয়াইফাই দিয়ে যারা কানেক্টেড থাকবে তারা এটা করতে পারবে, অন্যরা কি করবে না, সেটা আপনি চাইলে করতে পারেন। আর এই যে এখানে এক্সক্লুড স্কিপেবল অ্যাডস, স্কিপেবল অ্যাড কি? যে একটা স্কিপ করা যায়, 3 সেকেন্ড 4 সেকেন্ড পরে স্কিপ করার অপশন দেয়। তো স্কিপেবল অ্যাডস আর ইনক্লুডেড দেওয়া আছে, দেখি এটা আমরা চেঞ্জ করতে পারি কিনা। এখানে ডোন্ট ইনক্লুড কি বলে স্কিপেবল অ্যাডস ইন দিস অ্যাড সেট। দ্যাট মিনস কি হচ্ছে কাহিনী, স্কিপ করতে পারবে না। স্কিপ করতে পারবে না, পুরো অ্যাডটা আমার দেখতে হবে। কিছু আছে না স্কিপ করা যায় না, স্কিপ অপশনই আসবে না, অপশনই আসবে না। একটা হয়তো 2 থেকে 4 সেকেন্ড 5 সেকেন্ডের মতো যাবে, বাদ দিতে হবে, অন্য দেখতে হবে। ওই এক পুরোটাই দেখতে হবে। সো এখন সবাই স্যার এই স্টেট দিলে করব, ডেফিনেটলি এটা প্রফিটেবল তো এই মাত্র স্যার দেখাই লাগবে দেখাই লাগবে। এই কথা ঢুকছি মানে একটা দেখতে হবে। তো যাই হোক, এইটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিয়েন প্রয়োজন অনুসারে আর কি। এরপর হচ্ছে ব্র্যান্ডেড সেফটি। সো ব্র্যান্ড সেফটির মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ইনভেন্টরি ফিল্টার। এই ইনভেন্টরি ফিল্টারের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো যেগুলো শো হচ্ছে সেটা কোথায় কোথায় শো হচ্ছে, আমার আর্টিকেলের মধ্যে শো হতে পারে, মানে থার্ড পার্টি যে ইনস্ট্যান্ট আর্টিকেলগুলো যেগুলো আসে, নিউজ ফিডের অনেকগুলো নিউজ পেপার আসে না, ক্লিক করলে সাথে সাথে একটা পেজ ওপেন হয়ে যায়, মানে অন্য কোনো ব্রাউজারে যায় না, ফেসবুকের মধ্যেই এটা ওপেন হয়, যেটাকে আমরা ইনস্ট্যান্ট আর্টিকেল বলি। তো ইনস্ট্যান্ট আর্টিকেল, ইনস্ট্রিম ভিডিওস, এইগুলোর মধ্যে আমার একটা যে ইনভেন্টরি আছে সেটা কীভাবে শো করবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এটা হচ্ছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনভেন্টরি, যেটা বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, এবং এইটা মূলত আমাদের সব থেকে ব্রড একটা রিচ নিয়ে আসার জন্য হেল্প করে। এবং এর থেকে যদি বলি যে আরও বেশি, এই যে এখানে আমার এখানে যে লিমিট ইনভেন্টরি, আমি জাস্ট একদম স্পেসিফিক করে দিব যে অমুক জায়গা থেকে আসতে হবে, এর বাইরে আসতে হবে না। এখন অমুক জায়গা থেকে আসতে হবে যখন বললাম, আমি যদি বলি যে শুধুমাত্র পিকেএসএফ এর এই রুম থেকেই শুধুমাত্র স্টুডেন্ট যাবে ডিজিটাল মার্কেটার হিসাবে, একটা লিমিট হয়ে গেল। দ্যাট মিনস এখন ধরেন এরকম গভর্নমেন্ট বললো যে আমি পিকেএস কি বলে ডিজিটাল মার্কেটারদের জন্য একটা সেমিনার করছি যার খরচ হচ্ছে 1400 কোটি টাকা। আমি বলছি তাহলে লোক নিয়ে আসেন। আমি যদি এখন যত ইনস্টিটিউট ছিল উইদাউট ইনস্টিটিউটের বাইরে থেকে যদি পিকেএসএফ এর থেকে বা পিকেএসএফ বাইরে বা ইনস্টিটিউট উইদাউট ইনস্টিটিউট আমি পিপল থেকে টান দিতাম, আমি অনেক বড় একটা পিপল পাইতাম, এবং সেই যে কস্টিংটা ছিল সেটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যদি দিতাম, যে প্রতি ব্যক্তি যখন যাবে 100 টাকা করে টিকিট কেটে যাবে, টাকা তো কিছু উঠে আসতো।
বাট যখন আমি বলছি যে বাজেট ওইটাই 1400 কোটি টাকা বাজেট, কিন্তু কিডিং করে বলতেছি 1400 কোটি টাকা, আবার সিরিয়াসলি নিয়েন না। 4 লক্ষ তো হবে স্যার। হ্যাঁ, বাট আমি স্টুডেন্ট শুধু এই 25 জনকে নিয়ে যাচ্ছি, তাতে কস্ট বেশি, লাভ তো কম। লিমিটেড হচ্ছে যে আমার কাছে আসি এতটুকু, আমি এমন একটা জায়গা সিলেক্ট করে দিলাম এখানে 200 লোকজন আছে, কারণ আপনি যখন বলছেন 200-র মধ্যেই সাইজ, ফেসবুকে 200 বেড়ে যাবে, কখনোই যাবে না। বাট আপনার কস্ট কিন্তু ঠিকই নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে লিমিট ইনভেন্টরি, এদের হচ্ছে ফুল ইনভেন্টরি হচ্ছে এটা, যে এটা মানে এক্সক্লুড কন্টেন্ট নট সুইটেবল ফর মনিটাইজেশন গেট দিস। সো এই স্ট্যান্ডার্ড ইনভেন্টরি আমাদের জন্য ওকে। তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, যদি আপনি নিয়ে কাজ করতে চান অডিয়েন্স নেটওয়ার্ক নিয়ে, অডিয়েন্স নেটওয়ার্কটা দাঁড়ান, এটা অফ করা আছে। অডিয়েন্স আচ্ছা, আমাদের এটা করার জন্য আমাদের প্লেসমেন্ট থেকে অডিয়েন্স নেটওয়ার্ক আমরা তুলে দিয়েছিলাম না? হ্যাঁ, তুলে দিয়েছিলাম, এই জন্য এটা অফ করা আছে। তারপরে কই ছিল কনে গেল রে, এই তো এটা না। তারপর হচ্ছে ব্লক লিস্ট। সো আমরা চাইলে একটা ব্লক লিস্ট ক্রিয়েট করতে পারি। সো যে আমার যে অ্যাডটা আছে তার অ্যাডগুলা অমুক ব্যক্তিদেরকে দেখাবো না, ওই টাইপের পিপলদের আমি দেখাবো না। এই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট এ ব্লক লিস্টে গিয়ে আমরা হচ্ছে একটা ব্লক লিস্ট বানাইতে পারি, যে ব্লক লিস্ট হতে হচ্ছে আমরা আমাদের ব্র্যান্ডের সেফটির জন্য যেতে পারি, বা আমি এই টাইপের লোক দেখাবো না, হতেই পারে, অ্যালার্জি থাকতেই পারে মানুষের উপর, মানুষের হয়, এরকম হয়। তো এইটা আমরা যাইতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ এক্সক্লুশনসের মধ্যে হচ্ছে এখানে আমরা অল যত ধরনের লাইভ স্ট্রিম আছে সেগুলোকে এক্সক্লুড করে রাখতে পারি, যে আমি যত ধরনের লাইভ স্ট্রিম হবে সেগুলোর মধ্যে দেখাবো না, আমার অ্যাডকে দেখাবো না। অনেক লাইভের মধ্যে লাইভ স্ট্রিম হচ্ছে সেখানে অ্যাড দেখাবো না আমি। সো আমি চাইলে এখান থেকে এটাকে একদম ন্যারো ডিটেল টার্গেটিং যেটা বলে সেটা আমরা এখান থেকে আরও করতে পারি আর কি। এরপর হচ্ছে বা অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারির মধ্যে তো আমাদের কনভার্সনই ছিল, সিলেক্ট করাই ছিল ডেলিভারি কীভাবে যাবে। এডিট করি, কি ছিল, কনভার্সন ছিল। এখন এখান থেকে চাইলে আমরা যদি বলি যে এখান থেকে কনভার্সন, তো এটাই কনভার্সন রিকমেন্ডেড, দেন আদার অপশনের মধ্যে আর কী কী ছিল, এখান থেকে যদি আমরা আলাদা কিছু চাই সেটা আমরা আলাদা করে ডেলিভারি করতে পারি, এবং চাইলে কস্ট কন্ট্রোল করতে পারি এখান থেকে কস্ট কন্ট্রোল করতে পারি। তো কস্ট কন্ট্রোলটা এখানে এনেবল না, কেন এনেবল না, এখানে আমাদের স্পেসিফিক কস্ট গোল দিয়ে রাখছি উপরে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের অ্যাট্রিবিউশন সেটিংসের মধ্যে, তো এইখান থেকে আমাদের অ্যাট্রিবিউশন সেটিংস, দেন আমাকে কখন চার্জ করা হবে সব কিছু ইন ডিটেল ঠিকঠাক থাকলে স্যার আমাদের এখানে কোনো ইরোর মেবি নাই। আমাদের একটা সেট আপ কনভার্সন সেট আপ করতে বলতেছে, আমরা কনভার্সন সেট আপ করলাম না, থাকুক, এটা এভাবেই থাকবে, সমস্যা নেই। দেন নেক্সট, সব কিছু ওকে থাকলে নেক্সটে যাই। তো এই জায়গা তো সবার চেনা, এই জায়গার কাজে কোনো চেঞ্জ এখন পর্যন্ত আসে নাই, যত চেঞ্জ আসছে অ্যাড সেটের মধ্যে কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এইখানে কোনো চেঞ্জ নেই। সো এখানে আপনার নাম, তারপর হচ্ছে আমাদের কোন পেজের আন্ডারে যাবে সেই পেজ যাবে, রাইট। তারপর হচ্ছে যদি আমাদের এই পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও থেকে থাকে, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আমি অ্যাড করতে চাই, দেন আমি এখানে ইনস্টাগ্রামকে অ্যাড করবো। দেন অ্যাডের সেট আপ কেমন হবে, আমরা কি সিঙ্গেল ইমেজ দিয়ে কাজ করব আর ভিডিও দিয়ে কাজ করব, নাকি আমরা ক্যারোজল নিয়ে কাজ করব? ক্যারোজল বুঝি তো, রাইট, যেটা নিয়ে আমাদের কাজ করতে চাই করব। 15টা ইমেজ মেবি অ্যাড করা যায়, ঠিক আছে, মেবি, আমি এখনো ওইভাবে গুনি নেই কয়টা অ্যাড করা যায়। আমি সর্বোচ্চ ক্যারোজল অ্যাড করতে পারছিলাম 8টা না 9টা একটা ক্লায়েন্টের জন্য, এখন বাড়তে পারে। সো কয়টা এক্স্যাক্টলি আমি ওইভাবে গুনি নেই, আমি এটা নিয়ে রিসার্চও করি নেই। তারপর হচ্ছে আমার অ্যাড ক্রিয়েটিভ থেকে হচ্ছে আমাদের মিডিয়া থেকে ক্যাটালগ আমাদের যদি থাকে, আমাদের প্রোডাক্ট ক্যাটালগে যদি প্রোডাক্ট থাকে সেটা আমরা দিতে পারি, বা আমরা চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারি, ডিলিট করে দিই, দরকার নেই, কোনো ক্যাটালগ দিব না, আমরা নর্মাল টেক্সট দিব, কোনো ক্যাটালগ দিব না। মানে ক্যাটালগ বলতে যেটা ওই সব থেকে নিয়ে আসতেছিল, তো সব দিব না, আমরা নর্মাল ক্যাটালগ ইউজ করবো। আমরা এখানে নর্মাল ক্যাটালগ দিলাম। তো নর্মাল যেটা প্রাইমারি টেক্সট, যেটা আমাদের এখানে টেক্সট হিসেবে থাকার কথা ছিল, তো যেমন আমাদের এখানে অলরেডি এই টেক্সটটা মনে হয় ছিল, এটা কি একটা টেক্সট জানি না, স্যার ক্যারোজেলের জন্য 10টা ইমেজ বলতেছে। 10টা বলতেছে, কি জানি, আমি 9টা করতে পারছিলাম সর্বোচ্চ। তারপর হচ্ছে হেডলাইন, তারপর নিচে থেকে হেডলাইন যাবে, যে টেক্সটে আসছে এখানে, তারপর ইমেজ আসবে, হেডলাইন যাবে, সব কিছু মিলে এখানে দিতে হবে। তারপরে আপনার বাটন যা দিতে চান, সাবস্ক্রাইব, মেসেজ,
হোয়াটএভার যা দেন সেইখানে কল টু অ্যাকশনে নিয়ে আসেন। অ্যান্ড অপটিমাইজ টেক্সট পার পার্সন, এটা অ্যানাবল করা আছে। এটা নতুন আসছে এখানে, এটাকে ছিল না, খেয়াল করছেন? এটাকে ছিল না, এটা এখন এখানে আসছে। তো এইখানে আপনি অপটিমাইজ করতে পারেন, এটা অ্যানাবল করা থাকবে কি ডিজেবল করা থাকবে। সো এটা অ্যানাবল ডিজেবল আপনি কিন্তু করে রাখেন। সো এটা এখানে when likely to improve performance allow text to sweep between fields such as showing your headline as primary text, সেটা অ্যানাবল করা থাকুক, স্যার এক একজনের কাছে এক এক রকম ভাবে টেক্সট রাইট। সো এটা এইভাবে থাকুক, এটা আমার জন্য বেটার। এরপর হচ্ছে আমরা যদি আমার ওয়েবসাইটের ইভেন্টগুলোকে ট্র্যাক করতে যাই, দেন আমরা এখান থেকে ট্র্যাক করতে পারি ইউআরএল প্রেফারেন্সগুলো ইউজ করে। সো এটা খুব বেশি করে দরকার হয় না, সব কিছু ওকে থাকলে কাট বলতে স্যার এই যে Publish. এগুলা ট্র্যাক না, এখানে টোটালি আমাদের ইভেন্টটাকে ট্র্যাক করতে পারি। আমি যদি ওয়েবসাইট ইভেন্টকে লাগাই, সেক্ষেত্রে আমার ওয়েবসাইটে যে পিক্সেল ছিল, পিক্সেল থেকে পুরো ইভেন্টটা ট্র্যাক করতে পারি, কারা আসতেছে আমার ওয়েবসাইটে, এখান থেকে ক্লিক করে কারা গেল এআর এর মাধ্যমে, সব আমি এখান থেকে ট্র্যাক করব। ঠিক আছে, এই হচ্ছে মূলত আমাদের অ্যাড রান করার সিঙ্গেল অ্যাড। এখন যদি বল মাল্টিপল অ্যাড রান করা, তো কী করতেছি, নর্মালি আমরা ক্যাম্পেইনে ব্যাক করতে পারি, রাইট? ড্রাফটে সেভ আছে না, ড্রাফটে সেভ আছে, মেবি ক্লোজ করি, ক্লোজ করে দিচ্ছি। এই যে একটা রান করলাম, এখন আমি কি চাচ্ছি, এই হচ্ছে আমার একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের আন্ডারে এই হচ্ছে আমার একটা অ্যাড সেট, এই অ্যাড সেটের আন্ডারে হচ্ছে আমার একটা অ্যাড। এখন আমি কিছু করতেছি যে এই ক্যাম্পেইনের আন্ডারে আমি আরেকটা অ্যাড সেট বানাবো, আরেকটা অ্যাড বানাবো, তাই তো? এটাই তো হওয়া উচিত। বা এই অ্যাড সেটের আন্ডারেই আরেকটা অ্যাড বানাবো, একই জায়গার লোক, একই বয়সের লোক দুইটা অ্যাড দেখবে, পারি। এটা এখান থেকে আমরা করি, সিম্পল। এই হচ্ছে মূলত ক্যাম্পেইন অ্যাড রান করার ব্যাপারটা। এখন আসলে পিক্সেলের ব্যাপারটা যদি এখান থেকে সেট আপ না করে আর কই থেকে সেট আপ করা যায়। সো নর্মালি এখান থেকে চলে যাব হচ্ছে ইভেন্ট ম্যানেজারে, পিক্সেল সেট আপ করার জন্য ইভেন্ট ম্যানেজারে যাব। আমার একটা ডেটা সোর্সের মধ্যে একটা পিক্সেল এখানে আমার অলরেডি সেট আপ করা আছে। তো আমি এটা অনেক অনেক আগের একটা প্রথম একটা ই-কমার্সার বানিয়েছিলাম আমার কয়েকজন বন্ধুরা মিলে। তো পিক্সেল সেট আপের জন্য এটা আমার আগে থেকে একটা পিক্সেল সেট আপ করা আছে। তো নর্মালি এই যে এখানে দেখেন কানেক্টেড ডেটা সোর্স, এখানে চলে আসবো। আমাদের যদি নর্মালি একটা আমাদের ওয়েবসাইটের জন্য একটা পিক্সেল বানাইতে হয় একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে বা একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে, চাইলে আমরা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, চাইলে পিক্সেল অ্যাড অ্যাকাউন্টের আন্ডারও ক্রিয়েট করে কাজ করতে পারি, আবার বিজনেস ম্যানেজার আন্ডারও করতে পারি। সো আমরা হচ্ছে এইটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এখানে আছে। এখান থেকে কানেক্ট ডেটা সোর্সে যদি ক্লিক করেন, এখানে দেখেন আপনার অপশন আসছে যে এখানে আপনি কিসের সাথে আপনি ডেটাকে কানেক্ট করতে চান, যেমন ওয়েব, অ্যাপ, অফলাইন, সিআরএম। তো আমার এখানে এটা অফ করা আছে, এটা এখানে অফ করা আছে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু বিজনেস ম্যানেজারে যে কাজটা করে ফেলবো, তাইলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, সমস্যা নেই। সো এখানে আসছি কানেক্ট ডেটা সোর্স, অ্যান্ড কানেক্ট ডেটা সোর্সে ক্লিক। এই হচ্ছে আপনার ওয়েব, অ্যাপ, অফলাইন, সিআরএম কার জন্য করতে চান করবেন। তো ওয়েবে যাব, ওয়েবের জন্য যদি আমরা ওয়েবসাইটের জন্য যদি আমরা পিক্সেল সেট আপ করি, দেন পিক্সেল সেট আপ কানেক্ট, পিক্সেল একটা নাম থাকবে ডেফিনেটলি, একটা নাম দিবেন। সো নাম দেই, কোথায় করতেছিলাম, পিক্সেলের নাম দিচ্ছি ধরেন ডেমো রাখলাম নাম, আর এখান থেকে ক্রিয়েট পিক্সেল। এই পিক্সেলটা কোন ওয়েবসাইটে শো হবে সেটা দেখাইতে হবে, যে অমুক ওয়েবসাইটে আমি দিব। তো সাপোজ আমি এটা দিচ্ছি যে এই ডোমেনের মধ্যে আমি এটাকে ইউজ করব। এটা আমার একটা ডোমেন, চেক করি, চেকিং কমপ্লিট হইলে নেক্সট। এখন আমরা কি করব, দুইটা অপশন, যেহেতু ফেসবুক কনভার্সন এপিআই নিয়ে আসছে যেটা পিক্সেলের পাশাপাশি কাজ করে। সো আমি যদি কনভার্সন এপিআই এবং পিক্সেল দুটাকে একসাথেই অ্যাটাচ করতে চাই তাহলে এটা রাখবো। আর যদি মনে করি যে না আমি শুধুমাত্র পিক্সেলটাকে ইউজ করবো আমার সাইটের মধ্যে, দেন শুধু পিক্সেল রাখবো। বুঝা গেছে? সো পিক্সেল এবং কনভার্সন এপিআই দুজন কম্বাইন্ড হয়ে যেহেতু কাজ করে, এটাই নিই, নেক্সট করি। এখানে আমরা
এপিআই কনভার্সন এপিআই কিভাবে কাজ করতেছে এখানে একটু ইন ডিটেল কথাবার্তা একটা ট্যুরের মতো আছে কীভাবে কাজ করে, এবং এখানে বলা আছে এপিআই লেটস ইউ সেন্ড অ্যাক্টিভিটি ডিরেক্টলি ফ্রম ইউর সার্ভার, নট ওয়েবসাইট, ডিরেক্টলি সার্ভার থেকে কাজ করে। অ্যান্ড সব কিছু ওকে থাকলে সেট আপ। এখন এই যে এপিআই আমরা ইউজ করব বা পিক্সেলটাকে ইউজ করব সেটা দুইভাবে করতে পারি। এক হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে আমরা কোড ইনস্টল করে করতে পারি, কোডকে ডিপ্লয় করে করতে পারি, অথবা আমরা পার্টনার ইউজ করতে পারি। পার্টনার বলতে আমার ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেসের হতে পারে, আমার ওয়েবসাইট লারাভেলের হতে পারে, এগুলো সবগুলো হচ্ছে একজন সিএমএস, এবং সিএমএসগুলোও ফেসবুকের সাথে পার্টনার হিসাবে অ্যাটাচ করা। যেমন ইউজার পার্টনারে যদি আসি, তাহলে এখানে দেওয়া আছে ওয়ার্ডপ্রেস, কমার্স থাকলে, আমার কমার্স সাইট যদি হয়ে থাকে, সাইট যদি কমার্স হয় এবং সেটা কমার্সের প্লাগইন যদি থাকে আমি এটার সাথে করতে পারছি। সাইট যদি আমার শপিফাইতে হয়, এখন আমার কোনো কিছুই নাই, কমার্স নাই, আমার সাইট ওয়ার্ডপ্রেসের না, আমার সাইট লারাভেলের, তাই না? এখানে লারাভেল আছে নাই, তাইলে লারাভেলের মধ্যে তাহলে যদি আমার কোড কি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমাদের একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ট্যাগ ম্যানেজার। আমরা ট্যাগ ম্যানেজারের সার্ভার সাইড থেকে এটা করতে পারি। এর ছাড়া যদি আমার অন্য কোনো পার্টনার দরকার হয়, যে এগুলো একটাও নিব না, আমার অন্য কোনো পার্টনার দরকার, রিকোয়েস্ট এ নিউ পার্টনার, অ্যান্ড এখানে এই কয়েকটা আরও তো আছে, আর ছিল এর পাশে আমরা পার্টনারের নাম দিয়ে আমরা সেন্ড করতে পারি, এবং ফেসবুক এটা আপনারা দেখবে ইনস্টলের জন্য কি করা যায়। সো সাপোজ আমরা ওয়ার্ডপ্রেস হচ্ছে আমাদের ওয়েবসাইট, সো ওয়ার্ডপ্রেসে হচ্ছে আমরা দিচ্ছি, এবং আমরা কি করব, এখানে বলাই আছে যে ওয়ার্ডপ্রেসের জন্য আমার একটা প্লাগইন আছে, প্লাগইনটা ডাউনলোড করতে হবে, এবং এখান থেকেই প্লাগইন আমাকে দিবে, ফেসবুকে আমাকে প্লাগইন দিবে, অন্য কোথাও থেকে নিতে হবে না। এই যে ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস নামে একটা প্লাগইন পাবো, এই প্লাগইনটা জাস্ট আমরা ইনস্টল করে কাজটা করে ফেলবো, এবং এই প্লাগইনের সাথে এটার ইন্টিগ্রেট করে দিলে অটোমেটিক শেষ। এটা পার্টনার, এবং পার্টনার থ্রুতে সব থেকে বেশি ইজি ম্যানুয়ালি কোড থেকে, ভেজাল কম। নেক্সট করেন, এখানে দেখেন কানেক্ট টু ফেসবুক, এখানে বলা আছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন ইমেজ এবং টেক্সট, এই দুইটা টেক্সট বেস এবং ইমেজ দিয়ে হচ্ছে আপনাকে বলা আছে কীভাবে করতে হবে। যেমন এখান থেকে প্লাগইন ইনস্টল দেওয়ার পর সেটিংসের মধ্যে পাবেন ওয়ার্ডপ্রেসের ভেতরে, এবং এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করলে চলে যাবেন, এবং এরপর নেক্সটে ক্লিক করলে এই যে আমরা যে ব্যাকে আসি, এই যে আমরা যে এখানে অ্যাটাচ করব বা এখানে যে গেট স্টার্টেড ক্লিক করব, সেটা ঠিকঠাক মতো কাজ করতেছে কি না সেটার জন্য তো আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে আমার সার্ভারকে। সো এইখানে নেক্সট স্টেপে যে ভেরিফিকেশন যে কানেকশন বা ভেরিফাই কানেকশনের মধ্যে এসে আমরা এখান থেকে আমরা ওয়েবসাইটের মধ্যে দিয়ে এখান থেকে টেস্ট একটা ট্রাফিক পাঠাবো, টেস্ট ট্রাফিক, যে ট্রাফিক ফেসবুক থেকে টেস্ট বোর্ড যাবে এবং চেক করবে যে ট্রাফিক ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে কিনা। বোঝা গেছে? তো এইখানে আমরা আমাদের ওয়েবসাইটকে ধরায় দিচ্ছি। university.com, এবং এখান থেকে আমরা যদি ওয়েবসাইট ওকে থাকে দেন টেস্ট ট্রাফিক কাজ করবে। আমার এই ওয়েবসাইটে এনাবল করা নাই, জাস্ট ডোমেনটা কেনা, দেখি তারপরে কিছু আসে কিনা। এই যেখানে digitaluniversity.com ট্র্যাকিংয়ের জন্য আসছিল, বাট যেতে পারতেছে না আর কি, হোয়াটএভার। সব কিছু ওকে থাকলে এখান থেকে টেস্টিংটা কমপ্লিট হইলে এখানে আপনার ওকে থাকবে সব কিছু। এখান থেকে ওকে হওয়ার পরেই আপনি ইভেন্টটা সেট আপ করে কনফার্মেশন ফিনিশ করে দিবেন, শেষ। বাকি জায়গাটা এরকম, এখানে জাস্ট সেট আপটা ফিনিশ করে দিবেন যে কী ডেটা ট্র্যাক করবে, ওই ওয়েবসাইট থেকে কী নিবে, ইউজারের নাম নিবে, জেন্ডার, বয়স, বা ইউজার কোন জায়গাতে যেতে পারতেছে। যেমন আপনার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট অপশন থাকতে পারে, আপনার ওয়েবসাইটে পারচেস থাকতে পারে, উইশ লিস্ট থাকতে পারে, তারপর হচ্ছে চেক আউট থাকতে পারে, পেমেন্ট মেথড অ্যাড করার অপশন থাকতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে। তো এই ব্যাপারগুলা ইভেন্ট সেট আপের মধ্যে আপনাকে কনফার্ম করতে হবে স্যার। যেমন আমি একটু যাই এটাকে, এখানে নেক্সটে যাইতে পারি কিনা, এখন এসে নেক্সট একবার দেখে নিই। ট্রাফিক না দিয়ে যেতে পারতেছি না, তাহলে আমরা একটু অবজেক্ট ধরানো ট্রাই করি, যেটা আমাদের অলরেডি প্রেজেন্ট আছে, সেন্ড ট্রাফিক, অথবা দেওয়া আছে অলরেডি, এটাতে দিই। যেহেতু আসছে আমাদের এখানে একটু ওয়েট করে দেখি, ও ভেরিফাই করুক আগে, অ্যাক্টিভিটি দেখুক। তো দেখি নেক্সট, এটা যদি আরেকটা ভিডিও বানাতে পারি পরে দিব না এটা দেখে। তো এখান থেকে সবগুলো কমপ্লিট করলে এখান থেকে কাজ শেষ, অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যায়। আর এর বাইরে যদি বলি যে আমরা ম্যানুয়ালি ইন্টিগ্রেট করার কথা, জাস্ট পিক্সেল অনলির কথা বলি, দেন পিক্সেল আমরা এখান থেকে পার্টনার ইউজ করতে পারি বা কোড ইউজ করতে পারি। যদি কোড দিয়ে দেখি, নর্মালি এটা কোড, এবং এটা আমাদের ব্যাকএন্ডে আমি আগে ক্লাসে দেখাচ্ছিলাম। নর্মালি এই কোডটা যে কোডটা আমরা পাচ্ছি, এই কোডটাকে আমাদের ওয়েবসাইটের হেড ট্যাগের মধ্যে বসায় দিতে হবে। এটাই তো কাজ, আর কিছু কাজ নাই। এই হচ্ছে পিক্সেলের কাজ।
তো মূলত বেস আর বাকিগুলো যেগুলো তো আপনাদের ইন ডিটেল ভিডিওতে আসেই, যেহেতু একটা রিক্যাপের যে জায়গাগুলোটা পরিচয় আবার একটু মনে করায় দিয়ে গেলাম আজকে। সো এটাই থাকলো ফেসবুক নিয়ে আর কি, 1 ঘন্টায় ফেসবুক কমপ্লিট। বাবা বাকিটা আপনারা একটু দেখবেন, আবার জাস্টিফাই করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গুগল অ্যাডস, যেটা এর পরের সেশনে ফেসবুকের পরের টপিক ছিল আমাদের গুগল অ্যাডস। আচ্ছা, এই গুগল অ্যাডসের মধ্যে আমরা কয়েকটা ক্যাম্পেইন দেখছিলাম, সবগুলোই তো দেখেছিলাম না, মোটামুটি সবগুলোই দেখেছিলাম। সো নর্মালি নিউ ক্যাম্পেইনে আসি। এক একজনের ইন্টারফেস গুগল অ্যাডসের এক এক রকম থাকতে পারে, কিন্তু অ্যাডের কোয়ালিটি আর অ্যাডের যে অবজেক্টিভ যে অপশনগুলো আছে সব কিছুই সিমিলার। যেমন এখানে আমরা কৃষিজ আমাদের অবজেক্টিভ কী কী থাকতে পারে, সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, অ্যাপ প্রমোশন, লোকাল স্টোর ভিজিট, আর হচ্ছে কোনো গোল নাই, আমি আমার মতো করে কাস্টম করে বানাবো, এটা হচ্ছে এটা আমার মতো করে। সো এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমাদের ক্যাম্পেইনের টাইপ আছে, যেমন সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, শপিং, ভিডিও আর ডিসকভারি। মাসুদ ভাই, সার্চ ক্যাম্পেইন যেন কি? এই যে প্রথম যেটা সার্চ ক্যাম্পেইন, এটা কোথায় দেখে, কি কাজ করে এটা সার্চ ক্যাম্পেইন? ট্রাফিক ডেফিনেটলি নিয়ে আসবে সার্চ ক্যাম্পেইন, ঠিক আছে, বাট এই সার্চ ক্যাম্পেইন বলতে আমরা কি বুঝি, এটা কোথায় দেখায়? ইন্দ্রজিৎ দা, যারা কল বা কোনো ট্রাফিক ওয়েবসাইটে দিয়ে সেখানে একটা দেখার পর কল করবে কি এটা কোথায় দেখায়? সার্চ ক্যাম্পেইনে যা রান করবো, সার্চ ক্যাম্পেইনটা কোথায় দেখাবে? গুগল সার্চ রেজাল্টে সার্পের মধ্যে দেখায়। আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, জাস্ট ভাই ভুলে গেছেন না, সাপোজ করলাম যে আমরা গুগল অ্যাডস লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের এই যে সার্পে যে অ্যাডগুলো দেখাচ্ছে এগুলোই তো সার্চ অ্যাড বা সার্চ ক্যাম্পেইন। হ্যাঁ, এটা হচ্ছে এসিএম, হ্যাঁ, সার্চ ইঞ্জিন মার্কেটিং। এই যে অ্যাডটা দেখাইলো, এইখানে যে এই যে এইভাবে অ্যাডটা আসছে, এইটাই হচ্ছে আমাদের সার্চ অ্যাড বা সার্চ ক্যাম্পেইন। এটা ডিসপ্লে ক্যাম্পেইন কি লুসো সাহেব? ডিসপ্লে ক্যাম্পেইন ফয়সাল সাহেব, কি নাম, মাসুম সাহেব, সরি, ডিসপ্লে ক্যাম্পেইন কি কাজ করে, কোথায় থাকে, কোথায় কিভাবে দেখে? ভুলে গেছেন জিয়াদ? রাখলাম, বুদ্ধিমান লোক। কাস্টমার ড্রাইভ করে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়? ফোকাস পাওয়ায় ডিসপ্লে দেখায়, কাস্টমারকে নিয়ে যে ডিসপ্লে দেখায়। আচ্ছা পড়েন, পুরোটা পড়েন। তাড়াতাড়ি ভুলে গেছেন, 1.5 মাসে। নতুন কাস্টমার কাছে নিয়ে যায়, দেখায় কোথায়? একটা নতুন কাস্টমার আনবে, ভালো কথা, সবই ভালো করছে, ডিসপ্লেও দেখাইছে, দেখাবে কই? এটা কোথায় দেখাবে? ওয়েবসাইটে দেখাবে। কিভাবে দেখাবে? ওয়েবসাইটে কিভাবে দেখায়? ব্যানারের মতো করে দেখায়। আমরা কি খুলে যেমন অবজেক্ট হার্টে আমরা যদি যাই আমাদের ওয়েবসাইটের মধ্যে, তাহলে এখানে আমরা যে ব্যানারগুলো পাচ্ছিলাম, লম্বালম্বি ব্যানার, সাইডে যে ব্যানারগুলো, এগুলো প্রত্যেকটাই অ্যাড যেগুলো আসতেছিল, এগুলো কিসের অ্যাড ছিল? এগুলো ডিসপ্লে অ্যাড ছিল না? ডিসপ্লে অ্যাড, এইটা ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড ডিসপ্লেটা তো সার্চ ইঞ্জিন মার্কেটিং এর চার্ট বেশি এই আমরা যখনই সার্চ ইঞ্জিনের জন্য যখন কাজ করি, ওইটাতে এসিএম। সো এখন ওইটার কস্ট ডিপেন্ড করে আপনি কীভাবে খরচ করবেন। চার্জ আপনি বেশি খরচ না করলে কেন বেশি দিবে সে? শপিং অ্যাডের কাজ কি?
বলেন, আপনি বলেন। শপিং এর হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্ট নিচে প্রোডাক্টের দাম দেওয়া থাকবে আর ওই দোকানের মধ্যে থাকবে ওইটা অ্যাড ওয়েবসাইটে সব create হয়। পরে ওই অ্যাডগুলো আসবে। হুম, আচ্ছা, আমার দিকে দেখুন, হ্যাঁ বলেন, ডিসকভারি বলেন। আপনাদের কাজ তো রাখতে হবে, নেন। ডিসকভারি আরের কাজ কি? এগুলো আমি করতে বলছিলাম। ডিসকভারি অ্যাড যখন আমরা আমাদের অ্যাডটাকে ইউটিউবে, জিমেইলে এগুলোর মধ্যে দেখাতে চাই, তখন হচ্ছে ডিসকভারি অ্যাড কাজে লাগে। ভিডিও অ্যাড কি কাজে লাগে, কখন, কিভাবে দেখায়? আমরা যখন ইউটিউবের কোনো ভিডিওর মধ্যে কাজ করতে, বা ইউটিউবের মধ্যে আরও অন্যান্য প্ল্যাটফর্ম থাকতে পারে যেখানে ভিডিও আছে, সেখানে যদি আমরা এই অ্যাড রান করতে চাই, সেখানে হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যে ভিডিও ওখানেও এই ভিডিও হ্যাঁ। এই তো ভুলে গেছেন। তো নর্মালি সার্চ ক্যাম্পেইন আমরা যদি ক্রিয়েট করি তাহলে এরকমভাবে অ্যাড ক্রিয়েট হয়। আমরা যদি ডিসপ্লে অ্যাড ক্রিয়েট করি তাহলে এভাবে অ্যাডগুলো এভাবে শো হবে, সিম্পল। তারপর আমরা যদি শপিং অ্যাড ক্রিয়েট করি তাহলে আমি যদি বলি যে হ্যাঁ, এটা কিন্তু অ্যাড না, এটা অ্যাড। এটা গুগলের একটা শপিং প্ল্যাটফর্ম, বা এটা কীভাবে আসে, কখন আসে? গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি তখন এটা আসে, এবং গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট ছাড়া প্রোডাক্ট অ্যাকাউন্ট বা প্রোডাক্ট অ্যাড রান করা সম্ভব না। সো যখন এই জায়গার মধ্যেই আমরা যখন এন্টার নেই তখন আমাদের ডিসপ্লে অ্যাড প্রোডাক্ট শপিং অ্যাডে যখন আমরা অ্যাড রান করি তখন এই যে এখানে পপুলার প্রোডাক্টগুলো আসতেছে, আমরা এইখানে মোড়ে যখন যাই দেখি আমরা অ্যাড পাই কিনা, ডেফিনেটলি পাওয়ার তো কথা। এখান থেকে যেতে পারি, অথবা ডিরেক্টলি আমরা এখান থেকে প্রোডাক্ট, এখানে তো নাই কি ভিপিএন, তো এই যে এটাই তো আসছে, এই যে একটা প্রোডাক্ট ইন ডিটেল যাই, এখানে অ্যাডগুলার পাশে অ্যাড লেখা থাকবে। এখানে যখন এগুলো অ্যাড থাকবে এগুলো হচ্ছে নর্মালি র্যাঙ্কিং করে আসছে। হ্যাঁ, স্পন্সর লেখা থাকবে বা অ্যাড লেখা থাকে, দুটোই লেখা থাকতে পারে। সো এগুলো অর্গানিক, এবং মার্কেটিং সেন্টার থেকে এগুলো আসতেছে এখানে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কি যেন শপিং অ্যাড, দেন ভিডিও হলে ভিডিও অ্যাডস আর ডিসকভারি। এই তো এখন প্রত্যেকটার হিসাব মতে ভেতরের অ্যাড টার্গেটিং বা অ্যাড ক্রিয়েট করার মেথড, তারপর হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েশন, আর হচ্ছে অ্যাড সেট ক্রিয়েশন বা অ্যাড গ্রুপ যেটাকে আমরা বলি। হ্যাঁ, গুগলে সেটা অ্যাড গ্রুপ হচ্ছে। সো অ্যাড গ্রুপ ক্রিয়েশনের দুইটার মধ্যে ভ্যারিয়েশন আছে। আমাদের ক্যাম্পেইনের টাইপ চিন্তা করে, ক্যাম্পেইনের টাইপের উপরে বেস করে ভ্যারিয়েশনগুলো আসে। লাইক দ্যাট, আমরা যদি শুধুমাত্র শপিংয়ের কথা বলি তাহলে উইদাউট মার্চেন্টস অ্যাকাউন্ট ছাড়া আমার সম্ভব না, অ্যাড রান করাই সম্ভব না। আবার যদি আমরা ভিডিওর কথা বলি তাহলে জাস্ট আমরা ড্রাইভার শুধুমাত্র আমাদেরকে কনভার্সনে দেখে নিয়ে যাবো পিপলদের ভিডিওর মাধ্যমে। আর যদি ডিসকভারি বলি দেন ডিসকভারি বলতে আমি ক্লিক করলে কোথায় যাবে, ওয়েব পেজের কোথায় যাবে সেটা আমরা আগে ডিসাইড করে তারপর দিচ্ছি। সার্চ অ্যাডে যদি আসি, নর্মালি সার্চ অ্যাড ক্রিয়েট করি, ক্লিক করি, দাঁড়ান। সার্চ অ্যাডের মধ্যে এখানে ওয়েবসাইট দিলেও যা, না দিলেও তা, কারণ আমরা ফাইনাল ওয়েবসাইট ফাইনালি ওটার মধ্যে প্লেস করতে পারি, তো ওইখান থেকে দিয়ে দিলে হচ্ছে। আর নর্মালি ডিসপ্লে অ্যাড, তো নর্মালি ডিসপ্লে অ্যাড যেখানে আমরা আমাদের মতো করে ওয়েবসাইটগুলোকে বের করবো, যেগুলোর মধ্যে আমরা দেখাতে চাই, কোনো একটা সেটা ভিডিওর মধ্যে দেখাতে পারি, সেটা চাইলে আমরা কোনো ওয়েবসাইটের মধ্যে দেখাতে পারি। আমার টার্গেটের ওয়েবসাইট থাকতে পারে, আবার বাইরের ওয়েবসাইটও থাকতে পারে। হিসাব করে এখানে জাস্ট আমরা ডিসপ্লে অ্যাডগুলোকে ক্যাম্পেইনটাকে রান করতে পারি। সো ন্যাচারালি আমরা যদি একটা সার্চ ক্যাম্পেইন যদি ক্রিয়েট করি, যেটা এখন এটা সবথেকে বেশি চলতেছে, এটা বেশি চলতেছে, শপিং অ্যাড ইদানিং ভালো রান হচ্ছে কিন্তু। হ্যাঁ, ডিসপ্লে দেখাবো, আচ্ছা ডিসপ্লেতেই গেলাম। তো আমরা এখানে ক্যাম্পেইন দুইভাবে রান করি, একটা হচ্ছে স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন বা স্মার্ট ক্যাম্পেইন, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন। আপনারা অলওয়েজ স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন রান করবেন। স্মার্ট ক্যাম্পেইনের কাজ হচ্ছে আপনি কিছু ইনফরমেশন যদি জাস্ট দিয়ে রাখবেন, ওইটার উপরে বেস করে গুগল তার নিজের মতো করে অ্যাডটাকে অপটিমাইজ করে নেবেন, বাট তাতে আপনার স্বাধীনতা কমে যাবে। আর স্ট্যান্ডার্ড ক্যাম্পেইনে আপনি আপনার মতো করে যেইভাবে চায় ক্লায়েন্ট, যেইভাবে চাচ্ছে, যেইখানে চাচ্ছে ওইভাবেই আপনি করতে পারবেন।
এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাম্পেইনের সুবিধা অসুবিধা দুইটার মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে এখানে আমরা দিস দ্য ওয়েব পেজ পিপল উইল গো আফটার ক্লিকিং অন দ্য অ্যাড। তো এইখানে আমরা চাইলে আপাতত অ্যাড দিয়ে রাখতে পারি, ওয়েবসাইট ইউআরএল দিয়ে রাখতে পারি, যে এটা চাইলে আমরা পরেও দিতে পারি, এখানেও দিতে পারি, চাইলে পরেও দিতে পারি। আবার এখানে হচ্ছে আমার ক্যাম্পেইনের নাম, যে ক্যাম্পেইনের নাম দিচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, আমরা চাচ্ছি ওয়েবসাইট ট্রাফিক এবং ডিসপ্লে ক্যাম্পেইন রান করবো। সো ওয়েবসাইট ডিসপ্লে ক্যাম্পেইন suppose for object.com। আমার সুবিধা বা আমার বোঝার সুবিধার্থে আপনি আপনার মতো করে বা আমার মতো করে আমি ক্যাম্পেইনের নাম রাখবো, এবং কোন সাইটে যাবে দিয়ে রাখি, যেহেতু চাইছে এখানে দিয়ে রাখি, সমস্যা নেই। object.com শেষ, অ্যান্ড কন্টিনিউ করব। এখানে তারপর হচ্ছে সেটা হচ্ছে আমার লোকেশন। আমার যে লোকেশন প্রথমে বাই ডিফল্ট অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ হচ্ছে সিলেক্ট করা আছে। আপনার ক্লায়েন্ট বা আপনার যেই লোকেশনে অ্যাড রান করা দরকার ওই পারপাসে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে এই লোকেশনে আমি অ্যাড রান করবো। সো এক্স্যাক্ট লোকেশন দিতে পারেন। তো আমি এখানে সাপোজ দিচ্ছি ইন্ডিয়াকে, শুধুমাত্র আমি জাস্ট ইন্ডিয়াকে টার্গেট করবো, আর কোথাও না, একটা সিঙ্গেল কান্ট্রি, কারণ ইন্ডিয়া পুরোটা নিয়ে নিলাম, ইন্ডিয়া, আর কোথাও দিচ্ছি না। তারপরে হচ্ছে লোকেশনের অপশনসের মধ্যে আরও কিছু কাজ আছে, ইন ডিটেল কাজ। সেটা হচ্ছে যে আমি যে লোকেশন দিলাম ওই লোকেশনের মধ্যে যে সকল পিপলের ইন্টারেস্ট আছে, যে সকল পিপলরা ওইখানে থাকে, বা যে সকল পিপল ওই লোকেশনের উপর ইন্টারেস্ট দেখাচ্ছে তাদের মধ্যে এই একটা দেখানো হোক। আর প্রেজেন্স যেটা, সেটা হচ্ছে ওইখানকার যারা রেগুলারলি যাচ্ছে তাদেরকে টার্গেট করে হচ্ছে কাজ করা। রিকমেন্ডেশন উপরেরটাই গুগল করে থাকে। আপনি যদি একদম ন্যারো ডাউন করতে চান, একদম এক্সাক্ট করতে চান, তাহলে আপনি 2 নাম্বারটা ইউজ করতে পারেন টার্গেটের মধ্যে। তারপরে এক্সক্লুডের মধ্যে ব্যাপারটা এরকম, পিপল ইন ইয়োর এক্সক্লুডেড লোকেশন, জাস্ট এতটুকুই। দ্যাট মিনস আমরা যে ইনক্লুড করলাম এর বাইরে আমরা এক্সক্লুড করতে পারতেছিলাম, সো ইনক্লুড এক্সক্লুডের মধ্যে আমরা যাদেরকে এক্সক্লুড করবো বা যে লোকেশনকে এক্সক্লুড করবো তাদেরকে বাদে বাকি সেগুলো হচ্ছে শো হবে। সো এটা আহামরি কিছু না, সেভাবেই থাক। ল্যাঙ্গুয়েজের মধ্যে যেহেতু আমি ইন্ডিয়া করতেছি, সো হিন্দি ভাষা জানে, সেই ভাষাটা আমার জন্য একটু প্রেফারেবল হচ্ছে। সো আমি হিন্দি সিলেক্ট করছি, পাশাপাশি ইংরেজিটা থাকতেছে। বা হিন্দির মধ্যে ইন্ডিয়ার মধ্যে যেহেতু আমার বাংলাও ব্যাপারটা আছে, সো বেঙ্গলিটাও রাখতে পারি। এটা কি অটোমেটিক ট্রান্সলেট হবে? ট্রান্সলেট হবে না, এই ল্যাঙ্গুয়েজে যারা স্পিক করে, এখন এই ল্যাঙ্গুয়েজে গুগল কেমনে বুঝে স্পিক করে, হয় আমি হিন্দিতে সার্চ করতে পারি না, হিন্দি ল্যাঙ্গুয়েজ, আমি যেমন আমার বাংলাদেশের জন্য অব্র আছে, বাংলা লিখতে পারতেছি, ইন্ডিয়ার জন্য ডেফিনেটলি হিন্দি লেখার জন্য সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে সারা লিখতেছে হিন্দি, ওইটা একটা ইন্টারেস্ট। আপনি যে জিনিসটা ইংরেজিতে লিখতেছেন, মোবাইল ফোন, আপনি হয়তো বা লিখলেন সেটা বাংলায় লিখলেন মোবাইল ফোন, হবে না? হবে তো। সো ব্যাপারটা এরকমভাবে সে আইডেন্টিফাই করবে। সো এই ল্যাঙ্গুয়েজে ভাষায় যারা কথা বলে বা লিখে তারা মূলত এখানে টার্গেটের মধ্যে পড়বে। সেক্ষেত্রে বাংলা, হিন্দি আর ইংলিশ তিনটাই হচ্ছে টার্গেট করা হইল। তারপর হচ্ছে মোর সেটিংসে দেখি আর কিছু আছে কিনা। মোর সেটিংসের মধ্যে অ্যাড রোটেশন, অ্যাডের শিডিউল, ডিভাইস, এগুলোই। সো মূলত এটা হচ্ছে অপটিমাইজ যেটা করা হয়েছে অ্যাড রোটেশন, সেটা হচ্ছে একটা অ্যাডই একই জনের কাছে বারবার ঘুরে ফিরে কতবার আসবে, অ্যাড রোটেশন। সো এইটা ডিপেন্ড করে দিতে পারেন গুগলের উপরে যে ও নিজের মতো করে বেস্টটা দেখাক। এর বাইরে আপনি চাইলে এটাকে নিজের মতো করে আবার ইয়ে করতে পারেন। এখানে একটাই আছে যে ডু নট অপটিমাইজ রোটেট ইন, হ্যাঁ, একজনকে বারবার অ্যাড দেখানোর কারণ হচ্ছে আপনি মাউসের উপর ইন্টারেস্টেড। আচ্ছা, আপনি মাউসের উপর ইন্টারেস্টেড, আপনি একবার একটা মাউস দেখছেন, আপনাকে একবার দেখায় আমি এটাকে পারচেস কনফার্ম করতে পারি, এটার কোনো গ্যারান্টি নাই। বাট এই সেম অ্যাড যদি আপনাকে 5 বার দেখাই, তখন একটা ইন্টারেস্ট ফিল হইতে পারে যে দেখি জিনিসটা কি। 6 বারের মাথায় গিয়ে আপনি সিদ্ধান্ত নিতে বাধ্য হইতে পারেন কিনে ফেলি। বুঝা গেছে? সো এটা গুগলের উপর ডিপেন্ড করতে পারেন, ছেড়ে দিতে পারেন। আইদার আপনি যে ডু নট অপটিমাইজ রোটেড অ্যাডস ইনডিফারেন্টলি এটা দিতে পারেন, যে সিঙ্গেল করে ওর মতো করে আলাদা আলাদা করে দেখাবে। চাইলে এটাও রাখতে পারেন, এটা বেস্ট ডেফিনেটলি।
তো এরপর অ্যাড রোটেশন গেল, অ্যাড রোটেশনের পরে মোর সেটিংস আবার যাই, আর কি কি আছে দেখি। অ্যাডের শিডিউল, আমি যদি শিডিউল করতে চাই অ্যাডের মধ্যে, দেন আমি অ্যাড শিডিউল রোটেট করে দিই। সো আমি প্রতিদিন অ্যাড চালাতে পারি, আবার চাইলে লাইফ টাইম বাজেটের মতো ফেসবুকের মতো এখানে ডে ধরতে পারি, একদম ইন্ডিভিজুয়াল ডে ধরে ধরেও কাজ করতে পারি, আবার একটা উইক ধরেও কাজ করতে পারি, যে মানডে টু ফ্রাইডে আর স্যাটারডে টু সানডে, এভাবে একটা উইক ধরে কাজ করতে পারি। আবার চাইলে এখানে সিঙ্গেল ডে ধরেও কাজ করতে পারি। লাইক দ্যাট মানডেতে আমি অ্যাড দেখাবো, কিসের উপরে অ্যাড দেখাচ্ছি, আমার একটা কিসের টাইম যাচ্ছে এখানে, ইন্টারন্যাশনাল টাইম যাচ্ছে। সো আমাকে এখানে ইন্টারন্যাশনাল টাইম হিসাবে আমাকে কাউন্ট করতে হবে। সেই হিসাব করলে তাহলে আমি চাচ্ছি যে সোমবার সকাল 6টা থেকে রাত্রের বা সন্ধ্যা 6টা পর্যন্ত, তাইলে সন্ধ্যা 6টা বাজলে 2টা 3টা 4টা 5, এটা তো 6, 18 ঘন্টা, তাই না? 6টা। তো সাপোজ আমি 7টা পর্যন্ত অ্যাড দেখাবো, এটা সোমবার। ঠিক এরপরে মঙ্গলবারে এসে আমি সারাদিন অ্যাড দেখাবো, বা মঙ্গলবারে এসে আমি স্যার এখানে যে আমাদের টাইমটা সেট করতেছি, হ্যাঁ সেটা তো আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সেট করতেছি, ইন্টারন্যাশনাল টাইম জোনে সেট করতেছি, কিন্তু যখন আমাদের ভিউয়ার থাকবে ওই ইন্টারন্যাশনাল টাইম জোনেই দেখবে, টাইম জন্য ওদের টাইম অনুযায়ী ওইটা দেখবে। হ্যাঁ হ্যাঁ। তো এইখান থেকে আবার থার্সডেতে আমি আমার মতো করে টাইম সেট আপ করবো, যে কয়টা থেকে কয়টা। সাপোজ এখানে আমি দিচ্ছি 1টা থেকে 1:15 থেকে, মানে রাত্রের 1টা, কিন্তু এটা এই 1টা কিন্তু রাত্রের 1টা। সো রাত্রের 1টা থেকে সাপোজ সকাল 11টা পর্যন্ত দেখবে। আমি আমার মতো করে 2 দিনের জন্য শিডিউল করতে পারি, এই 2 দিনই আমার একটাকে দেখায়, বাকি টাইম অফ থাকবে অ্যাড, এবং বাকি এই 2 দিন, বাকি এই যে টাইম দিছি এই টাইমের মধ্যেই আমাকে দেখাবে। এগুলো অ্যাডের শিডিউল করা। এরপর আছে ডিভাইস, সিমিলার, যেটা ফেসবুকে করে আসছি, যে ফেসবুকে আমরা যেটা করছিলাম যে এখানে ডিভাইসের শিডিউলিং করা, বা কোন কোন ডিভাইসে দেখবে, স্পেসিফিক মডেল থাকতে পারে, স্পেসিফিক ডিভাইস থাকতে পারে, সেটা আমার মতো করে আমি এখানে দেখায় দিব। এখন এগুলো স্পেসিফিক ডিভাইস মডেল কেন দরকার? এখন একটা চিন্তা করতে পারেন, প্রথমে একটা কথা ছিল যে আমার কোম্পানি বা আমার প্রোডাক্ট ওয়াইজ বা আমার সার্ভিস ওয়াইজ বা সার্ভিসের চার্জ ওয়াইজ হচ্ছে ওই ধরনের পিপল আমার সাথে যায় না, একটা কারণ। আরেকটা কারণ হতে পারে যে আপনি এমন একটা সার্ভিস যেটা স্পেসিফিক ওই ডিভাইসের জন্যই, সাপোজ একটা সফটওয়্যার, বা ধরেন একটা মাউস, সাপোজ একটা মাউস, যে মাউসটা শুধুমাত্র ম্যাকবুকেই চলে, আর কোনো কিছুর জন্য কম্পার্টেবল না এটা। সো তাইলে আমার অ্যাড শুধুমাত্র যারা ম্যাকবুক ইউজার্স তাদেরকে দেখানো উচিত। এই একটা ইন্টেনশন আসতে পারে, যেটার কারণে সাধারণত আমাদের ডিভাইসের মধ্যে ভ্যারিয়েশন হয়। সো অনেক রিজন থাকে, এটা আস্তে যখন অ্যাটেন্ড করবেন, এগুলো নিয়ে কাজ করবেন, নিজের স্কিল এক্সপার্টাইজ আরও গেইন করবে, তখন আরও এগুলো ইন ডিটেল বাড়বেন, সমস্যা নেই। তো আমাদের অ্যাড সব ধরনের ডিভাইসে চলবে, ওকে ফাইন। আর এখানে আমাদের আর কিছু রাখতে চাচ্ছি না, ডাইনামিক আর এভাবেই থাকবে। আমাদের কবে স্টার্ট হচ্ছে, কবে ইন্ড হচ্ছে ডেট, এটা জাস্ট একটু দিয়ে দিচ্ছি। তো আমাদের অ্যাড শুরু হচ্ছে নভেম্বরের সাপোজ 30 তারিখ থেকে অ্যাড রান করবো আমরা, এবং সেটা এন্ড না করলে তো এন্ড হইলই না, চলতে থাকলো কন্টিনিউয়াস। আর ডিসেম্বরের ধরেন সাপোজ আমরা 4 তারিখ হচ্ছে 8টাকে অফ করে দিব, কমপ্লিট। আর কিছু নাই। নেক্সট এখানে হচ্ছে আমাদের ডেইলি বাজেট, ডেইলি এই ক্যাম্পেইনের জন্য টোটাল কী পরিমাণ বাজেট আমার খরচ যেতে পারে, আমি কী পরিমাণ কস্ট আমি এখানে বাজেটে করব। সো ডেইলি বাজেট আমি $2 বেশি খরচ করব না ডেইলি, তাতে এখন যতগুলো লোকই আসে, এখন এই যে আমি যদি $2 খরচ করি, তাতে আমাকে বলতেছে এই পরিমাণ ক্লিক আসার সম্ভাবনা আছে, 300 থেকে 1200-র মতো ক্লিক আসার সম্ভাবনা আছে। $2 একদিন ডেইলি $2 দিব, এই পরিমাণ ক্লিক আমার আসবে ডিসপ্লে থেকে। আর কনভার্সন কেমন হবে এটা এখন গ্যারান্টিড না, আনঅ্যাভেলেবেল, দ্যাটস ওয়াই। ঠিক আছে, বাজেট বাড়লে অবশ্যই কনভার্সনের মধ্যে হয়তো বা কিছু একটা রেজাল্ট আসতেও পারতো, কিন্তু বাজেট কম, সো এই হিসাবে আসতেছে। বিডিং টাইপ কি? বিডিংয়ের মধ্যে একটা প্রচুর গ্যাঞ্জাম একটা এরিয়া, এই বিডিং টাইপ। যে বিডিং বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার হয় না, এত বুঝেছি তারপরও, যে আমরা অ্যাকচুয়ালি বিডিং কী টাইপে চাচ্ছি। আমরা ভিএবল ভিসিপিএম চাচ্ছি, আমরা যে সিপিএম ভিসিপিএম নিয়ে গুগল অ্যাডসের কথা বলছিলাম না,
এই একটা বিষয় এই জায়গার মধ্যে একটা ভেজালা জায়গার মধ্যে পড়েছে। কনভার্সনের মধ্যে কি হয়ে যাচ্ছে, আদার্স অপটিমাইজেশন অপশনস আছে, ভিউয়েবল ইমপ্রেশন আছে। দ্যাট মিনস ভিউয়েবল বলতে যেহেতু আমি ডিসপ্লে অ্যাড রান করতেছি, তার মানে এই যে আমার একটা শো হইলো, এই অ্যাডটা এই জায়গার মধ্যে আছে, আমি এখন এই জায়গার মধ্যে আছি, সাপোজ আমি কোথায় এই জায়গাতে আছি, এই জায়গায় যদি থাকি অ্যাড আমার কতটুকু দেখলাম, অর্ধেক দেখলাম। এটা তো একটা ভিউয়েবল ইমপ্রেশনের মধ্যে আসছে না, না করেন কেন, আসছে তো, দেখছি তো, এটা পুরোনো থেকে অর্ধেক দেখছি। তো এটা একটা রুলস ছিল না আমাদের ভিউয়েবল ইমপ্রেশনের মধ্যে। সো আমি অ্যাকচুয়ালি কী দেখতে চাই, যে ভিউয়েবল ইমপ্রেশন চাই নাকি কনভার্সন চাই? আমি কনভার্সন চাই। দ্যাট মিনস এই অ্যাডের মধ্যে দেখা না, এই অ্যাড দেখবে, দেন অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসলে পরে আমি টাকা দিব, বুঝেন? আর এটা তো শুধুমাত্র আমার অ্যাড দেখছে তাইলেই হয়েছে, আমার ক্লিক করলে করলো, না করলে নাই, তাও টাকা দিবে। এই ব্যাপারটাই ডিসাইড করি আমরা বিডিংয়ের মধ্যে, যে আসলে কী হচ্ছে। আমি এখানে কনভার্সনে টাকা দিব, নাকি আমি আদার্স ভিউয়েবল কোনো ইমপ্রেশন দিতে চাচ্ছি, যে জাস্ট ভিউ হয়েছে, ইমপ্রেশনটা ক্রিয়েট হয়েছে, টাকা নিয়ে যাক। আরেকটা হচ্ছে আদার্স ইমপ্রেশন। এইখানে দেখেন সবগুলো নিচে অপশন দেওয়া আছে। ভিউয়েবল ইমপ্রেশন আর when a user see 50% of your ad or more for 1 seconds. দ্যাট মিনস আমি আপনার সাইটের ডিসপ্লের মধ্যে আসছি, ওয়েবসাইটে ভিজিট করতেছি, অর্ধেক দেখছি 1 সেকেন্ডের জন্য, টাকা শেষ, ইমপ্রেশন হয়েছে। যখন বলতেছি কনভার্সন, কি বলতেছে? কনভার্সন আর অ্যাকশন অন ইউর ওয়েবসাইট অ্যাপ অর স্টোর দ্যাট ইউ ডিফাইন। আমরা যে ওয়েবসাইটটা দিয়ে আসছি ইউআরএল, দ্যাট মিনস ওই ইউআরএলের মধ্যে ইউজার যাবে, দ্যাট মিনস এই অ্যাড দেখছি, অ্যাডের মধ্যে ইউজার এভাবে ক্লিক করবে, অ্যাডে ক্লিক করে ওই অ্যাডের যে ওয়েবসাইট ছিল, যেমন সার্ফারের ছিল, sarfareseo.com থেকে ছিল, এই ওয়েবসাইটে আসবে সে, এই একটা অ্যাকশন করছে সে, এই অ্যাকশন হইলে শুধুমাত্র আমার কাছ থেকে চার্জ করবে। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের কনভার্সন। আর আদার্সের মধ্যে এই যেটা ভিউয়েবল, এই দুইটা ছিল। আর আপনি কোনটা দেন, আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা দিবেন। চোখ বন্ধ করে কনভার্সন। ডেফিনেটলি কনভার্সন রিকমেন্ড তো এটাই, ডেফিনেটলি আমরা কনভার্সন করবো, সো কনভার্সনে যাব। স্যার আমাদের এখানে আরেকটা আছে কনভার্সন ভ্যালু। কনভার্সন ভ্যালু বলতে কনভার্সন একটা ভ্যালু অ্যাড করে দিবেন, আমার কাছে এখানে আসবে নিচে, দাঁড়ান। তারপর হচ্ছে এখানে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কনভার্সন, আমি কনভার্সন কীভাবে চাই, আমি অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভার্সন, দ্যাট সেটা আমি গুগলে ছেড়ে দিচ্ছি, আমার বাজেটের মধ্যে ডিফাইন করে বেস্ট যেটা হয় ওইটা আনে দাও। আর যদি বলতাম ম্যানুয়ালি সেট বিট, তাহলে আমি বিট দিতাম যে আমি এত টাকা দিব পার ক্লিকে, এর বেশি আমি দিব না। আমি পার ডে বলছি তুমি $2 খরচ করতে পারবে একটা অ্যাডের জন্য। এখন একজন ইউজার যে আমার ওয়েবসাইটে আসলো এবং টাকা দেখলো, দেখার মধ্যে ক্লিক করবে, আমি যদি এখন এখানে বলে রাখি, আমি একটু আগের পেজে ফিরে যাই, এখন যদি আমি বলি যে একটা যে ব্যক্তি দেখলো তাকে, আমি যদি গুগলকে এখন এটা বলতাম যে আমার এটা থাকবে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভার্সন, দ্যাট মিনস এই $2 মধ্যে সে হয়তো বা এমন কোনো ট্রাফিক নিয়ে আসতো যে একটা ক্লিক করলে সেখানে আমার বিডিংয়ের জন্য সিপিসি মানে কস্ট পার ক্লিক, এতে খরচ যাচ্ছে 40 সেন্ট, হয়তো বা আরেকটা ট্রাফিক আনতো নিজের মতো করে, সেখানে খরচ হতো 20 সেন্ট। ভ্যালুটা আপ অ্যান্ড ডাউন হইতো, একটা ভ্যারিয়েবল একটা থাকতো। যখন আমি বলতেছি ম্যানুয়ালি সেট বিট, তখন ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে $2 তো পার ডে খরচ করবা, বাট একটা যে ক্লিক পড়বে কনভার্সনের জন্য, এই ক্লিকের জন্য অ্যাডের মধ্যে সর্বোচ্চ আমি 10 সেন্ট দিতে রাজি, এর বেশি আমি দিব না। এখন 10 সেন্টের মধ্যে কারা আছে এর আনো, আমি কি বুঝতে পারছি? ম্যানুয়ালি আর অটোমেটিক্যালি যেটা হচ্ছে, এইটা একটু ক্লিয়ার করে রাখেন স্যার। এটা হচ্ছে বিডিংয়ের গুগল থেকে রিকমেন্ড যে বিডিং স্টাইল, এর স্টাইলের বাইরেও আপনি নন রিকমেন্ড একটা বিডিং স্ট্র্যাটেজি আছে যেটা ডিরেক্টলি আপনার বিডিংয়ের উপরে হিট করে, সেটা আপনি ম্যানুয়াল সিপিসি দিতে পারেন, যেটা আমরা দিছি। এর বাইরে এই ভিউ সিপিএম, তারপরে হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ছিল, ম্যাক্সিমাইজ ক্লিক ছিল, দেন টার্গেট সিপিএ ছিল। ম্যাক্সিমাইজ ক্লিকের কাজ হচ্ছে সেটস বিট টু হেল্প টু গেট ম্যাক্সিমাইজ ক্লিক অন ইউর বাজেট। দ্যাট মিনস আমরা যখন যে বাজেটের জন্য একটা রান করলাম এবং অ্যাডের মধ্যে যে ব্যানার আমার এখানে শো হইলো, এই ব্যানারের মধ্যে ট্রাই করা হবে ম্যাক্সিমাইজ ক্লিক নিয়ে আসার জন্যে। বোঝা গেছে? এখন ম্যাক্সিমাইজ ক্লিক করলাম, আইসা আপনার কাছ থেকে কিছু কিনলাম না, তাহলে লাভটা কী হলো এই ক্লিকের? আমার কথা বুঝছেন তো? কিনি নাই তো গুগল, আপনি তো তাকে বলছেনই যে আমার ক্লিক দেন, সো ক্লিক দিচ্ছে সে। বাট আপনি যদি বলতাম যে জাস্ট কনভার্সন দেন, তাহলে ক্লিক ওই টাইপের লোক দিয়েই করাইতো যাদের কেনার ইন্টেনশন ছিল। সো টু মাচ অল ওভার দি থিঙ্ক করলে কনভার্সন ইজ দ্য বেস্ট। এর বাইরে যদি আপনি আদার্স কিছু ডিরেক্টলি আপনি কোনো একটা কনভার্সনকে অ্যাড করতে চান, দেন আপনি এখানে ফার্দার করতে পারেন, সমস্যা নেই। বুঝা গেছে? আমরা আগের প্রিভিয়াস বিডিং অপশনসে ব্যাক করি এইটা, এবং এখানে আমরা সিপিসি ধরে দিলাম যে 10 সেন্টের বেশি আমি দিব না
একটা ক্লিকে। এই হচ্ছে বিডিংয়ের কাহিনী, কিচ্ছা কাহিনী। দেন নেক্সট ওকে থাকলে অ্যাডকে যদি আমরা রিটার্গেট করতে চাই সেটা আমরা এখানে করতে পারি। রিটার্গেটিংয়ের জন্য যে অ্যাড টার্গেটিং, আচ্ছা সরি অ্যাড টার্গেটিং করবো, রিটার্গেটিং না অ্যাড টার্গেটিং। এখানে আমরা অডিয়েন্স সেগমেন্টগুলোকে সেট আপ করবো। এবং এখন দেখেন এখানে কিন্তু এখন একটা এবার সিপিসি দিচ্ছে আমাকে। যখন আমরা সেট আপ দিলাম $2 বিট যাবে, এবং বিট যাবে কততে 10 সেন্টের মধ্যে, যেখানে আমি ক্লিক পাবো 530টা পর্যন্ত সর্বোচ্চ। 310 থেকে ধরেন এবারে 350 মতো ক্লিক পাবেন আপনি। তাতে এই পরিমাণ সিপিসি আপনার যাবে এবং ইমপ্রেশন এই পরিমাণ আসতে পারে। এবং সিটিআর হচ্ছে তো ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট কি 3% মাত্র ক্লিক থ্রু রেট পাচ্ছে আউট অফ 100। আহামরি খুব বেশি না কিন্তু এটা, কারণ আমি বাজেট কমাইছি। আচ্ছা, এবার হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট, সেটা হচ্ছে কারা আমার অ্যাড দেখবে, তাই তো? প্রথমে অডিয়েন্স সেগমেন্টের মধ্যে কারা আমার অ্যাডটাকে দেখতেছে। সো কারা আমার অ্যাড দেখবে সেটাকে আগে আমরা সেট আপ করে নিই এখানে, যেখানে আমরা আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ আমরা এখান থেকে সাজেশন ধরায় দিব যে কারা কারা আমার অ্যাডটাকে দেখতেছে। সো আমি এখান থেকে সার্চ করতে পারি যারা কিনা শুধুমাত্র টেকনোলজির উপরে ডিপেন্ডেন্ট, তারা যে এখানে অলরেডি আছে যে টেকনোলজি, ঠিক আছে, অলরেডি আমার আছে। সো যদি না খুঁজে পান এখানে সার্চ করবেন যে আপনার যে ক্যাটাগরি, আপনার ওয়েবসাইটের যে ক্রাইটেরিয়া, ওইটার উপরে সার্চ করে খুঁজে বের করবেন। আইদার এখান থেকে ব্রাউজ করেও বের করতে পারেন যে ইন মার্কেট সেগমেন্টে বা অ্যাফিনিটি টার্গেটের মধ্যে আছে কিনা। এখানে হচ্ছে হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিট আর, আমার বিজনেস রিলেটেড তাদের ইন্টারেস্ট বা হ্যাবিট আছে অলওয়েজ, তারা হচ্ছে অ্যাফিনিটির মধ্যে পড়ে। আর যারা কিনা হচ্ছে ইন মার্কেট ইভেন্ট, লাইফ ইভেন্টের মধ্যে, তারা হচ্ছে আমার যে প্রোডাক্ট, এই ক্যাটাগরির আন্ডারে তারা অলওয়েজ রিসার্চ করে এবং অনেক বেশি ইন্টারেস্টেড তাদের। এই টাইপের পিপলদেরকে বলা হয় ইন মার্কেট সেগমেন্ট পিপল, ঠিক আছে। এবং এরপরের মোটামুটি আমার আমার বিজনেসের সাথে ইন্টারেক্টেড করে ডিরেক্টলি, সিমিলারলি এরকম কিছু ম্যাচিং হয়, তারা হচ্ছে আমার সিমিলার সেগমেন্ট। আর এরপরে কম্বাইন্ড সেগমেন্ট সব কিছু মিলে আমি ভ্যারিয়েশন নিয়ে এসে সব কিছু নিয়ে আসবো। আর হচ্ছে কাস্টম সেগমেন্ট বানাইছেন, দেন কাস্টম সেগমেন্ট নিজে বানাবো। সো ডিপেন্ডস অন ইউ যে আপনার কোন ক্যাটাগরি বা কোন টাইপের হচ্ছে অ্যাড দরকার অ্যাকচুয়ালি। তো এইখান থেকে তাইলে আমরা যাবো হচ্ছে টেকনোলজিটাকে নিচ্ছি, একটাই রাখি যে আমি এই এক টাইপের অডিয়েন্স শুধুমাত্র। আমরা যেহেতু টেকনোলজিক্যাল ওয়েবসাইট, সো টেকনোলজি আরেকটা নিতে পারি হোম অ্যান্ড লাইফস্টাইল। হোম নিতে পারি, যেহেতু আমার হোম অ্যান্ড কিচেন ছিল, আমরা ট্রাই করতে পারি এখানে হোম কিছু পাই কিনা, হোম রিলেটেড। হোমের মধ্যে তা মোটামুটি 34টা পাইছে। তার মধ্যে ইন্টেরিয়র অ্যান্ড ডেকোরিং সার্ভিস, নিউ হাউসেস, বেডরুম হাউসেস, কিচেন অ্যান্ড ডাইনিং রুম, হোম ইমপ্রুভমেন্ট। আমাদের হোম ইমপ্রুভমেন্টের সাথে যায় আমাদেরটা, ঠিক আছে, যেহেতু হোম অ্যান্ড কিচেন ছিল, হোম ইমপ্রুভমেন্টের সাথে যায়। সো আমরা হোম ইমপ্রুভমেন্টটাকে এখানে অ্যাড করলাম। ওভারঅল দেখা যাক এখানে কোনো একটা এস্টিমেট, একটা রেজাল্ট আমাদের দেখাবে, তো থাক। এরপরে যদি আপনার অপটিমাইজকে টার্গেটিংটাকে অন করবেন নাকি অফ করবেন সেটা এখান থেকে করে রাখতে পারেন। এবং অপটিমাইজ টার্গেটিংটাকে অফ করে রাখা মানে গুগল আপনারকে আরও বেটার অডিয়েন্সকে ফাইন্ড আউট করার জন্য হেল্প করবে। আর যদি অপটিমাইজ অফ করে রাখেন তাহলে যা দিছেন ওর ভেতর থেকেই কাজ করবে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাড টার্গেটিং, আরও আছে তো না, ডেমোগ্রাফিক্স, দ্যাট মিনস আমার জেন্ডার, বয়স, পিপলদের ইন্টারেস্ট, এগুলো আমরা ডেমোগ্রাফিক্সের মধ্যে অ্যাটাচ করে দিব। তো ডেমোগ্রাফিক্সের মধ্যে আমার যে টাইপের প্রোডাক্টগুলো আসবে সেগুলো আননোন ছাড়া বাকি মেল ফিমেলের মধ্যে ডিভাইডেড হবে। এবং আমার প্রোডাক্টগুলোর উপরে যাদের ইন্টারেস্ট আছে তাদের বয়স সর্বোচ্চ 54 বছর পর্যন্ত আমি নিতে পারি, সেটা তো 25 বছর থেকে সাপোজ। এই বয়স আপনি ডিসাইড করে দেন এবং এখান থেকে আমরা প্যারেন্ট নন প্যারেন্ট দুইটাই থাকবে। আর আননোনটাকে উইথড্র করে দিই, এখান থেকে উইথড্র করে হাউস হোল্ডের ইনকাম, আমার প্রোডাক্টের উপর যা আমি যদি প্রোডাক্ট সেল করি সেই ক্ষেত্রে ডেফিনেটলি যার ইনকাম কম সেই প্রোডাক্ট অ্যাফোর্ড করার মতো ক্যাপাবল নাও হতে পারে। সো এই ব্যাপারটার উপর ডিপেন্ড করে হাউস হোল্ড ইনকামের ব্যাপারটার মধ্যে আসবে। সো যারা কিনা 50%-এর নিচে লোয়ার আছে তাদেরকে আমি রাখতে চাচ্ছি না। 50% উপরে যাদের হাউস হোল্ড ইনকাম আছে তারা আমার প্রোডাক্ট পারচেসের জন্য অ্যাফোর্ডেবল বা অ্যাফোর্ড করার মতো ক্যাপাবল তারা। সো এখান থেকে হচ্ছে দিয়ে দিই। সো এখানে দেখেন হাউস হোল্ড ইনকাম টার্গেটেড ইজ অনলি অ্যাভেলেবেল ইন সিলেক্টেড কান্ট্রিজ। লার্ন মোরে গিয়ে আমি একটু দেখতে পারি এই হাউস হোল্ড অ্যাকচুয়ালি কোন কান্ট্রির জন্য সাপোর্টেড। এখন আপনি কাজ করতেছেন বাংলাদেশের জন্য, এখানে হাউস হোল্ড নিয়ে তো কাজ করে লাভ নাই, কারণ ইনকাম ট্যাক্সের উপরে ডিপেন্ড করে হচ্ছে হাউস হোল্ডের ইনকাম। তো এটা অ্যাকচুয়ালি কোন কোন কান্ট্রির জন্য সাপোর্টেড বা কোন কোন কান্ট্রি অ্যাকচুয়ালি এটাকে অ্যাকসেপ্ট করতেছে সেটা তো আমার একটু দেখার ইস্যু আছে স্যার।
হাউসহোল্ড ইনকাম অ্যাভেলেবেল কোথায়? অস্ট্রেলিয়া, ব্রাজিল, হংকং, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেটস। এবং এখানে এই পরিমাণে হচ্ছে, এবং তারা প্যারেন্টিয়াল স্ট্যাটাস হচ্ছে এই। এবং বাংলাদেশের জন্য থাকে না কেন? এটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য। বাংলাদেশের ট্যাক্স ভরে কয়জন হেটা কন? ট্যাক্স দেয় কয়জনে? যারা চাকরি করে ট্যাক্স, ইনকাম ট্যাক্স কয়জন দেয়? ট্যাক্সের যে ব্যাপারটা যদি আসে, প্রত্যেকটা জন আলাদা করা আছে যে ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য কোন কোন কান্ট্রি অ্যাভেলেবেল, জিমেল ক্যাম্পেইনের জন্য কে কে অ্যাভেলেবেল, পুরো রিপোর্ট কিন্তু এখানে আছে। সো একটু দেখে নিয়ে এগুলো, হ্যাঁ, এই রিপোর্টগুলো দেখে তাই না আপনি এখান থেকে আপনি ট্যাক্সের জন্য ডিফাইন করে দিবেন যে অ্যাকচুয়ালি কী। ক্লিয়ার? এরপরে সব কিছু হলে ডান, এটা ডান করে দেই। জেন্ডার অ্যাটাচ কমপ্লিট, দেন অপটিমাইজ টার্গেটিং কমপ্লিট। আর কি আছে আমাদের অ্যাড টার্গেটিংয়ের মধ্যে? টার্গেটের মধ্যে আমার কিওয়ার্ড ছিল রিলেভেন্ট, যে আমি শুধুমাত্র এই কিওয়ার্ডের উপরে যাদের ইন্টারেস্ট আছে তারা শুধুমাত্র আমার অ্যাডটাকে দেখবে, বা অন্যান্য যদি আরও কিছু প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড কিছু থাকে সেগুলোকে আমরা এখানে অ্যাটাচ করবো। সবগুলো ইম্পর্টেন্ট প্লেস, সবগুলোর কাজ করবেন। সো এখান থেকে এক হচ্ছে, যেহেতু আমরা ওই যে প্রথমে ওয়েবসাইট দিয়ে আসছিলাম, দ্যাটস এখানে আইডিয়া নেওয়ার জন্য objectHub.com থেকে অটোমেটিক ক্রাউল করতেছে যে আপনার ওয়েবসাইট বেসিস এই কিওয়ার্ডগুলো আপনার জন্য প্রফিটেবল হইতে পারে অ্যাড রান করার জন্য বা ট্রাফিককে অ্যানালাইসিস করার জন্য। সো এইটা একটা সাজেশন এখানে আছে। এই সাজেশন আপনি মানলে মানেন, না মানলে না মানেন, কোনো কিছু যায় আসে না। আপনার কাছে যদি নিজের কাছে ম্যানুয়ালি কিওয়ার্ড থাকে, দেন আপনি এন্টার অর পেস্ট কিওয়ার্ড পার অনলাইন এখানে কিওয়ার্ডগুলোকে ইউজ করে রাখেন, তাই তো? যেমন আমি যদি এখানে বলি যে বেস্ট মোবাইল কভার, বেস্ট মোবাইল ফোন কভার দিলাম, দেখেন বেস্ট মোবাইল ফোন কভার, এরকম কিওয়ার্ড, এরকম আপনার যেগুলো কিওয়ার্ডগুলো থাকার কথা, যেগুলো আপনি কিওয়ার্ড প্ল্যানার দিয়ে রিসার্চ করে বের করবেন, বা এইচরেফ দিয়ে বের করলেন, বা সেমরাইজ দিয়ে বের করলেন, সেগুলো সিপিসি সহ সেগুলো তো আপনি ডিফাইন করবেন, তাই না? এখন ডিফাইনের মধ্যে অবশ্যই কিওয়ার্ডের মধ্যে কি ছিল? সেকশন ছিল, এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ, ব্রড ম্যাচ, আরেকটা কি বেড়া? নেগেটিভ ম্যাচ ছিল। নেগেটিভ ম্যাচ একটু ব্রিফ দেন তো স্যার। নেগেটিভ ম্যাচটা যেটার পরে দেখাবো নেগেটিভ ম্যাচ কোথায় অ্যাড করতে হয়। নেগেটিভ ম্যাচ এখানে আসে না, নেগেটিভ ম্যাচ আলাদা জয়েন করাতে হয় নেগেটিভ ম্যাচদেরকে। তো এইখানে ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। আচ্ছা, এক্সাক্ট ম্যাচ কি দিয়ে ডিফাইন করে বলেন? কিভাবে ডিফাইন করে? আমি কেমনে বুঝবো যেটা নেগেটিভ ম্যাচ কিওয়ার্ড? ফ্রেজ ম্যাচ বুঝবো কেমনে? ব্র্যাকেট থাকে না? ফ্রেজ ম্যাচ কেমনে বুঝবো? ইনভার্টেড কমার মধ্যে বুঝবো ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। ব্রড ম্যাচ মডিফায়ার কি দিয়ে বুঝবো বলেন মাসুম সাহেব? এমনে করলে কেমনে হবে? ক্লায়েন্টের কি বলবেন এমনে? দেখছেন মেয়ের সংখ্যা বেশি হওয়া উচিত ছিল। আমরা একটা মুখ সো ব্রড ম্যাচ মডিফায়ার হোক, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হোক, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড হোক, একটু নোট রাখেন স্যার, এগুলো সব ভুলাই ফেলছেন। আমি তো ভুলি নাই, 4 মাস আগে শিখাইছিলাম। আপনি বলবেন এজন্যই তো আপনি আপনার মাঠে সো এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তারপরে আমি যদি বলি যে কি আইফোন কভার, এখন যেটা সাধারণত অর্গানিক এসইওতে আসে সেটা আমরা বুঝি যে 2টা ওয়ার্ড বা একটা ওয়ার্ড থাকলে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এটা অর্গানিক সার্চের ক্ষেত্রে, অর্গানিক এসইওর ক্ষেত্রে। কিন্তু যখন আমরা অ্যাড রান করতে যাচ্ছি তখন একটা কিওয়ার্ড যদি 4টা ওয়ার্ডের হয় এবং সেটার মধ্যে যদি আমি থার্ড ব্র্যাকেট ইউজ করি, দ্যাট ওইটাই এক্সাক্ট ম্যাচ। দ্যাট মিনস আমরা যখন থার্ড ব্র্যাকেট দিয়ে গুগলে সার্চের করার সময় বুঝাচ্ছি এইটা যে আমি যেইভাবে লিখছি সেটা 3 ওয়ার্ডের হোক আর 4 ওয়ার্ডের হোক, ইউজার যদি ঠিক ওইভাবেই সার্চে গিয়ে সার্চ করে তাহলে আমার অ্যাড ফায়ার করবা, আইদার আমার অ্যাড ফায়ার করার দরকার নাই। কিন্তু এইটা কিন্তু অর্গানিক এসইওর ক্ষেত্রে সেম রুলস না, ডিফারেন্ট। মাথায় থাকে জানো স্যার, দুইটা ডিফারেন্ট। অর্গানিক এসইওর ক্ষেত্রে আমাদেরকে এই থার্ড ব্র্যাকেট দ্বারা ডিফাইন করা দরকার নাই। অর্গানিক এসইও তো আমরা এক্সাক্ট ম্যাচ বলতে বুঝি একটা বা 2টা ওয়ার্ডের কিওয়ার্ড, এটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। 1-এর অধিক গেলে 3 থেকে 4 হলে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, আর 4-এর বেশি হলে বা 3 থেকে 4-এর বেশি হলে
ব্রডমেস কিওয়ার্ড। কিন্তু অ্যাডের ক্ষেত্রে যদি আমার একটা কিওয়ার্ড 4 অর্ডারের হয় এবং আমি যদি ওইটার মধ্যে থার্ড ব্র্যাকেট দ্বারা ডিফাইন করে দেই, দ্যাট মিনস আমি এইটা বোঝাতে চাচ্ছি এইটাই আমার জন্য এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। দ্যাট মিনস এইভাবে যদি জাস্ট বেস্ট মোবাইল ফোন কাভার জাস্ট এইটা লিখে যদি সার্চ করে তাইলে আমার অ্যাড ফায়ার করবা। কেউ যদি কাভার্স লিখেও সার্চ করে আমার অ্যাড ফায়ার করার দরকার নেই। বুঝা গেছে? এইটা হচ্ছে এক্স্যাক্টলি গুগল অ্যাডসের মধ্যে ডিফাইনিং ওয়ে। সো এইগুলো না দিই তাহলে সমস্যা আছে। তাইলে এখন ব্যাপারটা ঘটবে, আমি কাভারের জায়গায় কাভার্স দিছি, আসবে ফায়ার করবে, তখন ফায়ার করবে, কারণ আমি একটা ক্লোজ ভ্যারিয়েশনের মধ্যে কাভার আর কাভার্সের মধ্যে ডেফিনেশন ভ্যারিয়েশন, ক্লোজ ভ্যারিয়েশন কই? এস এর শুধু ক্লোজ ভ্যারিয়েশনটা আছে। এখন আবার যদি ব্রডমেস মডিফায়ার ইউজ করতেন তখন আবার এই ভ্যারিয়েশনের মধ্যে চেঞ্জ আসতো, যে উইমেন্স ফিমেল, উইমেন ফিমেলের মধ্যে তখন ভ্যারিয়েশন আছে। উইমেন্স হইতে পারতো, বাট উইমেন কখনো ফিমেল হইতে পারে না। মানে ওইভাবে বলি নাই, মানে নামের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? আমি ভাঙাই দিচ্ছি, তারপর আবার পরে বলেন ক্লাসের শেষে পরে নিজেরা ডিসকাস করবেন, তখন আবার ভেজাল আছে। সব কিছু টার্গেট কিওয়ার্ড ওকে থাকলে আমরা কিওয়ার্ড সেটিংসের মধ্যে এখানে করতে পারি কন্টেন্ট অনলি শো অ্যাডস অন ওয়েব পেজ অ্যাপস ভিডিও রিলেটেড টু দিস কিওয়ার্ড। আমরা এইটা যদি ডিফাইন করে দিই যে কন্টেন্ট অনলি শো অ্যাড অন ওয়েবসাইট অ্যাপস অর ভিডিও রিলেটেড টু দিস কিওয়ার্ড, দ্যাট মিনস ওই সকল ওয়েবসাইটের মধ্যে আমার এই অ্যাডটাকে দেখাবেন যেই সকল ওয়েবসাইটের মধ্যে আমি যে কিওয়ার্ডগুলো প্লেস করলাম ওই টপিক রিলেটেড কন্টেন্ট আছে। যখন আমি এই কিওয়ার্ডের সেটিং করব, বুঝা গেছে? আমি এটা দিতে পারছি না অডিয়েন্স দিতে টু শো পিপল লাইকলি অডিয়েন্স মোস্ট, এটা আমি দিতে পারতেছি না, যেহেতু একটা অপশন আছে যে অনলি শো অ্যাডস অন ওয়েবসাইটস ওয়েব পেজেস অ্যাপস অ্যান্ড ভিডিওস রিলেটেড টু দিস কিওয়ার্ডস। দ্যাট মিনস আমি যে কিওয়ার্ডগুলো উপরে দিলাম ওই কিওয়ার্ডগুলো নিয়ে যে সকল ওয়েবসাইট তাদের অলরেডি কন্টেন্ট লিখছে, যাদের পেজ আছে, তাদের ওয়েবসাইটের মধ্যেই আমার এই অ্যাডটাকে দেখানো হবে। তো অবশ্যই ওই সাইটে আবার অ্যাডসেন্স অ্যাফিলিয়েট অ্যাডসেন্স চ্যানেল থাকবে। এইটা হচ্ছে একদম ন্যারো টার্গেটিং করা। এখন যদি না দেন, তো না দিলে না দেন, বাদ দিয়ে দেন, সমস্যা নেই। ওকে থাকলে ডান করেন। এর হচ্ছে কিওয়ার্ড টার্গেট করলাম। এরপরে আরও আছে অ্যাড টার্গেটিংয়ের মধ্যে, যা খেলবেন সব এই জায়গার মধ্যেই। তারপর হচ্ছে টপিক্সের মধ্যে কি আছে? টপিক্সের মধ্যে কোন কোন টপিকের উপর ইন্টারেস্ট পিপলদেরকে আমি দেখাবো একটা, যে এই সকল পিপলদের মধ্যে পিপলদের ইন্টারেস্ট আছে, তাদেরকে হচ্ছে আমি একটাকে প্লেস করতে চাচ্ছি। তো সেই দিক থেকে আমি এখানে কিওয়ার্ড ধরাতে পারি, প্রেস দিতে পারি, ইউআরএল ধরাতে পারি, এখানে আমি টপিক ধরাই দিতে পারি, ওই টপিক রিলেটেড যাবে। সো আমি যদি চাই এখানে আমাদের কি যাবে, সেটা হচ্ছে আমাদের টেকনোলজির হিসাবে আমরা যাবে। সো টেকনোলজি একটু দেখি। টেকনোলজির মধ্যে এইগুলো হচ্ছে আমাদের প্রোডাক্টের একদম ইন ডিটেল টার্গেটিং করে আসছে, যে এখান থেকে আমার যেইটা একদম দরকার ওইটা আমরা এখান থেকে চুজ করে দিব, যে এই টাইপের কোয়ালিটির মধ্যে হচ্ছে আমি চাই, বা এদের মধ্যে আমি যেতে চাচ্ছি। সো আমি চাচ্ছি যে যারা কিনা টেকনোলজিক্যাল নিউজ পাবলিশ করে তাদেরকে আমি তাদের মধ্যে আমার অ্যাড আমি করতে চাচ্ছি, যে সকল পাবলিশ না যারা কিনা এই পেপারের উপর ইন্টারেস্টেড সার্চ করে তাদেরকে হচ্ছে আমি অ্যাড দেখাতে চাচ্ছি। তারপরে চাচ্ছি যে যারা কিনা ফিটনেস অ্যান্ড টেকনোলজি প্রোডাক্টসের উপরে ইন্টারেস্টেড তারা যাবে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইন হচ্ছে না, এই মিউজিকের মধ্যে মিউজিক রেকর্ডিং না, এই দুইটার মধ্যে আমি সাপোজ দেখতে চাচ্ছি, দুইটা আমি টার্গেট এখানে প্লেস করে রাখলাম। এরপরে অ্যাড টার্গেটের মধ্যে প্লেসমেন্ট, আর কোথায় কোথায় আমার অ্যাডটাকে শো করব। আমার কাছে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট আছে, যে আমার ওই ওয়েবসাইটের মধ্যে একটা দেখাতে চাই, বা আমার অমুক ইউটিউবের ভিডিওর মধ্যে আমার, বা অমুক ইউটিউবের চ্যানেলের মধ্যে আমার অ্যাডটাকে দেখাতে চাই। এই যে প্লেসমেন্ট করণটা, যে অমুক জায়গাতে আমি দেখবো ইন্ডিভিজুয়াল, সেটা হচ্ছে আমরা এই প্লেসমেন্ট থেকে হচ্ছে আমরা এটাকে অ্যাড করে দিব। এইখান থেকে আমরা প্লেসমেন্ট ওয়েবসাইট ধরে ধরে ব্রাউজ করেও বের করতে পারি, অমুক ওয়েবসাইটে যাক। আর যদি ইন্ডিভিজুয়াল আমার কাছে থেকেই থাকে ফিক্সড, লাইক দ্যাট প্রথম আলো, লাইক দ্যাট bbc.com, লাইক দ্যাট যে কোনো একটা ওয়েবসাইট, তারপর যেগুলো আপনি চেনেন, যেগুলোর মধ্যে আপনি জানেন যে এই সকল ওয়েবসাইটের মধ্যে অনেক বেশি ট্রাফিক, সো ওই সাইটের মধ্যে যদি আমার অ্যাডকে দেখানো যায় দেন এটা আমার জন্য খুবই বেনিফিটেড হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এন্টার অপশানে আসবো, অ্যান্ড এন্টার থেকে আমরা যে সকল ওয়েবসাইটের মধ্যে আমার অ্যাডকে দেখাতে চাচ্ছি সেই সকল ওয়েবসাইটের নাম দিব। যেমন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা অ্যাডগুলা www.bbc.com এই ওয়েবসাইটে দেখাবো, সাপোজ এন্টার। এরকম যতগুলা থাকবে একটা একটা করে সবগুলো আপনি এখানে দিয়ে দেন। দ্যাট মিনস কথা হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে আমার অ্যাডগুলাকে দেখানো হবে।
যতগুলো থাকবে একটা একটা করে দেন, তারপরে আরও দেই। এখানে সাপোজ আমি চাচ্ছি যে আমি কোথায় যাব, babygirllab.com যে ওয়েবসাইটটা ছিল এখানে দেখাবো, রাইট, ওয়ার কাটারে দেখাবো, এরকম যদি ওদের অ্যাডসেন্স যদি থেকে থাকে, ওকে থাকলে অ্যাড 3 প্লেসমেন্ট করে দিব, অ্যাড 3 প্লেসমেন্ট। এটা হচ্ছে আপাতত 3টা আমার টার্গেটেড ডোমেন ছিল, যে টার্গেটের মধ্যে 3 জনের মধ্যে দেখাবই। এর বাইরে আরও প্লেসমেন্ট থাকবে, আরও ওয়েবসাইট থাকতে পারে, আরও ইউটিউব চ্যানেল থাকতে পারে, ইউটিউবের ভিডিও থাকতে পারে, এইগুলোকে আমরা এখান থেকে ব্রাউজ করে নিয়ে নিচ্ছি। যেমন অ্যাপ ক্যাটাগরির মধ্যে 141টা পাচ্ছে, ওয়েবসাইটের মধ্যে যদি যাই দেন ওয়েবসাইটের ক্যাটাগরি চুজ করি। তো ওয়েবসাইট কোন ক্যাটাগরি হতে পারে, ওয়েবসাইট হতে পারে, ধরেন আমরা এখান থেকে সার্চ করি, ওয়েবসাইট হতে পারে যে টেকনোলজি রিলেটেড যে সকল ওয়েবসাইট আছে সেই সকল ওয়েবসাইটের লিস্ট আমি চাচ্ছি। ঠিক আছে, টেকনোলজি লিখে সার্চ করি। এই তো যেখানে বলতেছে পার উইক আমি এই সকল ওয়েবসাইটের কাছ থেকে এই পরিমাণ ইমপ্রেশন পাইতে পারি, টেকনোলজি নিয়ে কথা বলতেছে যারা। তো এখান থেকে যেটা ভালো লাগে আপনি দেন, যদি আবার আরও লাগবে লোড মোড তো এখানে আসেই দেন। ঠিক সিমিলারলি এটা দিল কার জন্য, টেকনোলজি রিলেটেড ওয়েবসাইট। আমি বলি যে টেকনোলজির উপর ওয়েবসাইট না, আমি ইউটিউব চ্যানেলে দেখাবো, ইউটিউব ভিডিওর মধ্যে দেখাবো, এই যেখানে আছে। আমি যদি বলি যে ইউটিউব চ্যানেল, তাহলে কোন কোন চ্যানেল আছে, এগুলো সবগুলো হচ্ছে চ্যানেল। আমরা এই চ্যানেলের মধ্যে চাইলে আমাদের অ্যাডটাকে দেখাইতে পারি। আবার যদি বলি যারা ভিডিওর মধ্যে দেখাবো, দেন ভিডিওতে আসি, এগুলো প্রত্যেকটা হচ্ছে টেকনোলজি রিলেটেড ভিডিও, যেখানে আমরা চাইলে দিতে পারি। এখন যদি মনে করেন যে না আমার কাছে ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, ওই ভিডিওর মধ্যে আমি দেখাবো অ্যাড, সেক্ষেত্রে সিম্পলি আমরা এন্টার পজিশনে এসে যেভাবে হচ্ছে আমরা অ্যাড দিছিলাম, এখানে ওই ইউটিউবের যে ভিডিওটা ছিল, লিঙ্কটা এখানে দিয়ে দিব, ওই ভিডিওর মধ্যে দেখাবে। সিম্পল একদম সিম্পল। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা এখান থেকে করে দিব। এরপর যদি ভিডিও না, আমি আমি অ্যাপসের মধ্যে দেখাবো। অ্যাপস বলতে প্লে স্টোরে যে ধরনের অ্যাপসগুলো আছে, এই যে প্লে স্টোরে অ্যাপস আছে এখানে, এগুলোর মধ্যে দেখাবো। ঠিক সিমিলারলি প্লে স্টোরে কোনো একটা অ্যাপস আপনার পছন্দ হয়েছে, ওই অ্যাপসের মধ্যে আপনি অ্যাড দেখাইতে চান, ওই অ্যাপসের আইডি লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ইউআরএলটা, ওই অ্যাপসটা এখানে অ্যাড হবে। বুঝা গেছে স্যার? বা যদি এভাবে অ্যাপস খুঁজে নাও পান, দেন অ্যাপসের নাম লিখে এখানে সার্চ করতে পারেন। এই অ্যাপস আসছি তো, অ্যাপসটা একটা নাম বলেন। হ্যাঁ, বিগ বাজ অ্যাপসে যাই, দেখেন কোনটা খুঁজে বের করবেন, বের করে যাদেরকে দরকার তাদেরকে প্লেসমেন্ট করে দিয়ে ডান। সো প্লেসমেন্ট কমপ্লিট, আর কিছু নাই, সব ওকে। এই সব কিছু ওকে করলে আমার মোটামুটি এখানে আমাদের কি শেষ কাজ হচ্ছে। এরপর শুধু একটা বানাবো আর শুধু একটা পাবলিশ করে দিব রিভিউতে নিয়ে। তো এরপরে আসেন একদম, হ্যাঁ দেখেন আদার্স পিপলরা ফাইবারে যদি যারা মার্কেট অলরেডি ধরে রাখছে, যাদের গিগ আছে, তারা কয়দিন সময় নিচ্ছে, ওইটার উপর ডিপেন্ড করে আপনি দেন। তো এখানে আমরা কী করবো, অ্যাড বানাবো। এখন কী বানাবো, কী দেখাবো সেটাই তো বানাবো, তাই না? তো কী দেখাবো সেটা বানাবো, যা বানাবো সেটা তারা দেখবে, যারা আগে তাদেরকে টার্গেট করে আসছি। সিম্পল। তো এখানে আমাদের অ্যাড নিউ, এখান থেকে আমরা ডিসপ্লেটকে আপলোড করতে পারি। আইদার আমার যদি আগে থেকে কোনো একটা অ্যাড বানানো থাকে সেটাকে এখানে নিয়ে আসতে পারি, অথবা আমি নতুন করে একটা বানাইতে পারি। আমরা বানাবো রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড প্লাস করতেছি, সিলেক্ট করলাম, আসুক এইখানে আমার অ্যাড বানাবো। এটা হচ্ছে আমার ফাইনাল ইউআরএল, যেখানে আমার পিপল অ্যাকচুয়ালি যাবে, রাইট? তো এই ফাইনাল ইউআরএলের মধ্যে আমরা আমাদের যেখানে পিপলদের নিতে চাচ্ছি সেই অ্যাড্রেস দিব। দেওয়ার পর আমরা এটার জন্য ইমেজ, লোগো, ডিসপ্লের জন্য যেমন আমাদের এখানে যখন একটা রান করতে আসছি, এখানে একটা ইমেজ আছে, তার লোগো ছিল, তার পাশে একটা টেক্সট ছিল, একটা বাটন ছিল, তাই না? আবার যদি আমরা ইন্ডিভিজুয়াল কোনো একটা কন্টেন্টের মধ্যে একটু এন্ট্রি নেই, এখানে দিলে পাওয়ার কথা, ওই পাশেই আসার কথা ছিল আমাদের, ওটা তো সাইড বার ছিল। এখানে একটা অ্যাড আসবে, জাস্ট ইমেজ আর সে বাটন, টেক্সট আর লোগো। ঠিক সিমিলারলি আমাদের এখানে ইমেজ লোগোগুলো এটা এখানে অ্যাড করবো, যেটা আমাদের এই অ্যাডের মধ্যে এখানে সে দেখবে পিপলরা। তাইলে আমরা এখানে ইমেজ আগে অ্যাড করি, চাইলে ভিডিও অ্যাড করতে পারি। তো ইমেজ অনেকভাবে অ্যাড করা যায়, তার মধ্যে এক হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা দিছিলাম সেটা এখান থেকে স্ক্যান করে নিয়ে নিবে, ওইটার রিলেটেড
অথবা আমরা ডিরেক্টলি এখানে তো আমরা রুট ডোমেন দিছি বিধায় রুট ডোমেনের আন্ডারে যত ইমেজ যত কিছু ছিল সব কিছুকে স্ক্রল করে নিয়ে আসছে। আমরা যদি বলি যে না ইন্ডিভিজুয়াল কোনো একটা পোস্টের জন্য অ্যাড রান করবো এবং ওই পোস্টে যে ইমেজগুলো ছিল সেগুলোকে এখানে দিব, সেক্ষেত্রে ওই পোস্টের যেই এক্সাক্ট ইউআরএল এইটাকে এখানে প্লেসমেন্ট দিব, যেটা কিনা ও স্ক্যান করে আমার জন্য নিয়ে আসবে। যেমন আমি এটাকে দিয়ে ইন্ডিভিজুয়ালটাকে দিলাম অ্যান্ড এন্টার দেই, এখন তাহলে ওই ইন্ডিভিজুয়াল পেজকে সে স্ক্যান করবে এবং ইন্ডিভিজুয়াল পেজে যে ধরনের ইমেজ বা ভিডিও যে যাই থাকুক ওইগুলো এখানে ও স্ক্যান করে নিয়ে আসুক। এগুলার মধ্যে যদি আপনার পছন্দ হয় আপনি দিবেন, অথবা আপনি যদি আগে থেকে ইমেজ বানায় রাখেন, রেডি করে রাখেন, বা ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিয়ে রাখেন যে এইগুলো আমার ইমেজ হিসাবে ইউজ হবে বা এগুলো আমার লোগো হিসাবে ইউজ হবে, তাহলে সিম্পলি আমরা আপলোড করে দিচ্ছি। অথবা চাইলে আমরা স্টক ইমেজ ইউজ করতে পারি। স্টক ইমেজ বলতে বিল্ট ইন গুগল অ্যাডসের মধ্যে কিছু ইমেজ আগে থেকে স্টক করা আছে, যেগুলো অ্যাজ এ কপিরাইট ফ্রি হিসাবে আপনি ইউজ করতে পারেন। এগুলো কেউ ইউজ করে না, যারা করে তারা হয় নিজের ওয়েবসাইট থেকে ওই ইমেজগুলোকে দেয়, আইদার ইমেজ নিজে বানায় সেগুলোকে আপলোড করে, এই দুইটাই বেশি করে। সো আমাদের ধরেন এইটাকে হচ্ছে আমরা একটা ইমেজ হিসেবে ইউজ করব। সো ইমেজ আমরা কী হিসেবে ইউজ করতে চাই, এটাকে আমরা ইমেজ হিসেবে ইউজ করতে চাই। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটু বসায় দেন যতটুকু দেখাতে চান। ওদের সাইজটা বাড়বে আর বাড়বে না। এই তো এখন আমরা যে কোন টাইপে নিতে চাচ্ছি, একটা হচ্ছে স্কোয়ার ইমেজ। স্কোয়ার ইমেজগুলো কই থাকে? ওয়েবসাইটের ব্যানারের সাইড বার, ওয়েবসাইটের মধ্যে একটা ঢুকলে ওয়েবসাইটের সাইড বার থাকে না, সাইড বারের মধ্যে বক্স আকারে ইমেজ থাকে না, অ্যাড আসে, ওটা হচ্ছে স্কোয়ার ইমেজ। আর এই যে ব্যানার ইমেজ যেটা যে দেখতেছি, বুঝা গেছে? তো এইখান থেকে কোন টাইপের হবে সেই টাইপটা ডিসাইড করে দিয়ে যদি মনে করেন যে না এই ইমেজটাকে শুধুমাত্র আমি একটা রেশিওতে ইউজ করবো, একটাতে ইউজ করতে পারি। আবার যদি বলি না আমরা ডবল রেশিওতে ইউজ করবো, দেন ডবলটা আমরা চালাতে পারি। কারণ ডবলটার মধ্যে চালালে আমরা কীভাবে দেখবে, কতটুকু দেখবে সেটা ডিসাইড করে দেন। আর এইটার জন্য দেখলে কতটুকু দেখবে সেটা ডিসাইড করে দেন, করে দিয়ে 2 রেশিওকে সিলেক্ট করে দেন। এই দুইটাই আমাদেরকে এইখানে চলে আসলো। এটা গেলো একটা। তারপর আমার কি দরকার? লোগো দরকার। সেটা হচ্ছে আমাদের লোগো সিলেক্ট করলাম, এটা অ্যাজ এ লোগো হিসাবে আসবে, এটাকে কিছু চেঞ্জও করা যাবে না। সো এই লোগোকে আমরা সিলেক্ট অন রেশিওতে সিলেক্ট করলাম, 2টা করলাম। এরকম আরও যদি থাকে সেগুলোকে নেন। সো আমি এই ইমেজটাকেও নিব, এটাকেও নেই, এটাকেও নেই, আর এটারও নিই। দেন এখান থেকে এই যে সেভ ছিল, দেন সেভ করে দেন। এই 3জন একসাথে সেভ হয়ে এখানে চলে আসছে। ক্লিয়ার? এই ইমেজটাই আমাদের এখন এই প্রিভিউ যে সেকশনটা আমাদের জন্য ক্রিয়েট হবে, এই প্রিভিউ সেকশনের মধ্যে চলে আসবে। একটু সময় দেই, এখানে আসবে, এভাবে আসবে। স্কোয়ারে কিছু হয়তো স্কোয়ারে আসবে, কিছু হয়তো বা ব্যানারে আসবে। বুঝা গেছে? এই যে আসা শুরু হয়েছে। ইমেজ পারপাসে একটা একটা করে চেঞ্জ করে করে আসতে থাকবে। ইমেজ আসবে, একটু পরে আসবে, একটু ওয়েট করেন। তো ও নিজের মতো করে আগে ক্যাপচার করুক, এই যে আস্তে আস্তে আসতেছে, আসবে। এই যে এভাবে আসবে, ভিডিও দিলে ভিডিও আসবে, একটু সময় লাগবে, ও নিজের মতো করে নেক একটা একটা এই সেই ইমেজটা। এইভাবে এই কতগুলো স্টাইলে আমার ইমেজকে দেখানো হবে বা অ্যাড দেখানো হবে, এই ডেমোগুলো এখানে দেওয়া আছে। এইটাই আমরা এখন এখানে জাস্ট এখন এই হেডলাইনের মধ্যে কি বসবে এটা আসবে। এখন যদি নিচে আসছে বেস্ট গেমিং মাউস উইথ সাইট, এই যে আমরা টার্গেটেড ইউআরএলটা দিছিলাম স্যার, ওই ইউআরএলটার জন্য সে অটোমেটিক আমার জন্য কিছু হেডলাইন ডেসক্রিপশন জেনারেট করে ফেলছে, এগুলোই এখানে দেখাচ্ছে। এখন আপনি আপনার মতো করে এগুলোকে নিজের মতো করে দেন, অ্যাড কপি বানাবেন। সো ওই ফাইবারের বলেন আর আপওয়ার্কে বলেন, কপিরাইটার নামে কিন্তু গিগি আছে। এই কপিরাইটারের কাজই হচ্ছে এই অ্যাড কপি রেডি করে দেওয়া। কপিরাইটার মানে কন্টেন্ট রাইটার না, কপিরাইটার মানে হচ্ছে ফেসবুকের জন্য, গুগলের জন্য এরকম টাইটেল ডেসক্রিপশন এগুলো লিখে দেওয়া, এগুলো হচ্ছে কপিরাইটারের কাজ। এগুলো দিয়ে দিবে, আইদার আপনি লিখবেন, যদি লিখেন তাহলে এটার জন্য চার্জ করবেন ডেফিনেটলি। কপিরাইটার ওইটাই। এইটা এইভাবে ফুল ইমেজটা এইভাবে বানাবেন। এইখানে দেখেন এটা কিন্তু টেক্সট, এটা টেক্সট ক্লিকেবল। যখন ব্যানার দিচ্ছেন তখন এটা কিন্তু ইমেজ বেসড হয়ে যাচ্ছে। তখন এখানে আপনার ডেফিনেটলি এক হচ্ছে ইমেজের মধ্যে টেক্সট আপনি লাগাইছেন, এখন আপনি উইদাউট টাইটেল ডেসক্রিপশন আপনি অ্যাড রান করতে পারবেন না, ভালো হবে না। এখন যখন এই ব্যানারের মধ্যে আপনি টেক্সট লাগাইছেন, আবার এখানেও লিখছেন, টেক্সটের উপর টেক্সট পড়ে গেল না। আর যখন ব্যানার দিবেন তখন ওই ইমেজটা জাস্ট এই যে এতটুকুর মধ্যেই আসবে, এটা তো আপনার ব্যানার বা ইমেজ।
এই টেক্সটগুলো যে এখানে টেক্সট আছে, এই যে বানাইছে টেক্সট, বাট এইগুলো তো এই টাইটেল থেকে টানতেছে বা ডেসক্রিপশন থেকে টানতেছে, এগুলো আপনি চেঞ্জ করবেন কই থেকে? বুঝা গেছে? টেক্সট আপনি বানান, ব্যানার টেক্সট বেস ব্যানার বানান, যা খুশি বানান, বানাই যে এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে সে, বাকি এটা তো আপনি যা লিখতেছেন সেটার উপর আসতেছে। এইটা হচ্ছে পার্থক্য। এও নিজে কম্পেয়ার এখানে কম্পোজ করে নিচ্ছে, নিজের মতো করে নিয়ে নিচ্ছে। দেখেন কিওয়ার্ড ফরম্যাট, এখানে যদি কি অ্যাড ফরম্যাটে দেখেন এখানে কি টাইপের ফরম্যাটে আসবে এবং ফ্রন্টের যে সাইজ কতগুলো সাইজে আসতেছে এখানে দেওয়া আছে স্যার। এটা মোবাইলের জন্য, এটা হচ্ছে ডেস্কটপের জন্য, যে ডেস্কটপের জন্য কোন সাইজে আসবে, এই যে ডেস্কটপে যতগুলো ফরম্যাট ও নিজে বানিয়ে নিচ্ছে, আপনাকে বানানো হয় দরকার নাই। যে লম্বি একটা অ্যাড, এটা হচ্ছে আমার 300 × 250, এটা হচ্ছে 300 × 250, এই যে এটা প্রত্যেকটা, এটা হচ্ছে ব্যানার অ্যাড 400 × 120, এই যে ব্যানার অ্যাড, হ্যাঁ যেটা এখানে দেখলাম, এই যে এটা হচ্ছে এটা ও নিজের মতোই করে নিজে বানিয়ে নিচ্ছে, আপনাকে দরকার নেই, ও ফরম্যাট ওর কাছে আছে। আমরা শুধু ইমেজ আর হচ্ছে টেক্সট আর হচ্ছে লোগো এগুলো দিয়ে দিব। ফেসবুক গুগল এটা নিজের মতো করে বানায় নিবে। জিয়াদ সাহেব বুঝতে পেরেছেন? কোথায় ভিডিও? এটা জাস্ট ডিজাইন হিসাবে এরকম আসতেছে, ভিডিও দেয় নাই। ভিডিও দিলে ভিডিও এখানে চলতো, আমরা এখানে ইমেজ চলতেছে, অনেক দেখবেন যে এখানে ভিডিও চলে, ভিডিও প্লে হয়ে যাচ্ছে। এই ভিডিওটা দেওয়া হয়েছিল বলে ভিডিও এখানে দিচ্ছি, এবং ভিডিও 30 সেকেন্ডের বেশি দেওয়া যাবে না। কই আসছে ভিডিও, কই দেখান? এটা এটা স্যার ইউটিউব থেকে ইমেজ ভিডিও লাইভ ডেসক্রিপশন নাম দেখে ইমেজ লোগো নাম দেখে এই সাইডে ভিডিও আছে তার উপরে সরি এখানটা এটা গুগল নিজে থেকে একটা ভিডিও বানায় ফেলছে, বাট এটা ইমেজ বেস ভিডিও। একটা হচ্ছে জাস্ট ভিডিও, নর্মাল ভিডিও, একটা ইমেজ থেকে ভিডিও, দুটার মধ্যে আলাদা পার্থক্য স্যার। ভিডিও মানে হচ্ছে যে ভিডিও চলবে, আর এখানে ভিডিও বলতে এটা দেখেন যে ঘুরে ঘুরে আসতেছে, সাইডে ডাইনে বামে দিয়ে আসতেছে, দ্যাটস কল এটা অন কাইন্ড অফ ভিডিও, অ্যানিমেটেড টাইপ ভিডিও, রাইট? অ্যানিমেটেড টাইপ ভিডিও এইটা এই জন্য এখানে ভিডিও ওকে আসছে। আর এই ভিডিও মানে হচ্ছে আপনি ডিরেক্টলি আপনার সামনে ক্ষমতা নিয়ে এসে কথাবার্তা করবেন, বাট সেটা 30 সেকেন্ড, যা করবেন 30 সেকেন্ড। হ্যাঁ এমবি বলে না এখানে, বাট ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট হইতে পারে, বাট অ্যারাউন্ড 30 সেকেন্ড, এটা বেস্ট ওয়ার্কিং। এর বেশি দিতে পারবেন না এমনটা না, বাট বেস্ট ওয়ার্কিং, ইউজারের ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য 30 সেকেন্ড বেস্ট। এখন এখানে বলতে পারেন 30 সেকেন্ড, আমরা তো ভাই অনেক সময় দেখবেন যে ইউটিউবে ভিডিও দেখতে গেলে ওই ভিডিওর মধ্যে হিন্দি গান চলে আসে 5 মিনিটের, বাট এটা অ্যাড আরও বেশি আসে কি না দেওয়া যাবে না তা না, বাট ডিপেন্ডস অন আমরা এখন কোথায় দিচ্ছি। আমি ইউটিউবে প্ল্যাটফর্ম বেসিস ডিপেন্ড করে, যেখানে আপনি এখানে ইউজার্সের কন্টেন্ট পড়তে, এখানে ভিডিও দেখবে কিনতে আপনার, এনে 2 ঘন্টার ভিডিওতে আপনি কী করবেন? 5 মিনিটের ভিডিও দিয়ে ওখানে 30 সেকেন্ড। যখন আপনি ইউটিউবে অ্যাড রান করতে যাচ্ছেন, ইউটিউবের ভিডিওর মধ্যে আপনার অ্যাড রান করতে যাচ্ছেন এবং সেটাও আপনার ভিডিও অ্যাড, তখন 5 মিনিট আপনি 1 ঘন্টার অ্যাড দেন, ডাজন্ট ম্যাটার। সেই ভিডিওটা 5 মিনিট লেন্থের, হ্যাঁ সেই ভিডিওটাই তার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। হ্যাঁ এখন অ্যাড রান করার পর যে ভিউ হলো, সেই ভিউটা কি তার কাউন্ট হবে ওখানে কাউন্ট হবে, ডেফিনেটলি কাউন্ট হবে। তাহলে তার হয়ে গেল। হ্যাঁ ডেফিনেটলি কাউন্ট হবে এটা। স্যার যদি স্যার আমি ওই ইউটিউবের লিংক না দিয়ে শুধু ভিডিও আপলোড করি তাহলে তো বুঝি নাই স্যার ইউটিউবের লিংক না দিয়ে যে ভিডিও আপলোড দিলাম না, তাইলে হচ্ছে না, আপনাকে শিফট করাইতে হবে। আচ্ছা যাই হোক, তারপরে ভিডিও থাকলে ভিডিও দিবেন, এরপরে হেডলাইন সুন্দর করে ইউনিক হেডলাইন যা যা হওয়া দরকার ওরকম দিয়ে দিবেন আর কি। চাইলেও হেডলাইন 5টা ইউজ করা যায় যেহেতু, তো ট্রাই করবেন ইউনিক 5টা হেডলাইন ইউজ করার জন্য। ডেফিনেটলি ওই জায়গার মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করা থাকবে। ঠিক সিমিলারলি লং হেডলাইন, ডেসক্রিপশন, এই কাজগুলো সব করবেন, এগুলো আপনারা জানেন, সেগুলো আমি এখানে বেশি সময় নষ্ট আমি এখানে করবো না। যে কয়টা আছে সব কিছুতে ওকে করার পরে আপনি অ্যাডিশনাল ফরম্যাটে কিছু ফরম্যাট চেঞ্জ করতে পারেন। ফরম্যাটের মধ্যে আপনি অ্যাসেটের এনহান্সমেন্ট করতে দিবেন কিনা, এনহান্সমেন্ট বলতে অ্যাডের যে লেআউট, দ্যাট মিনস এই যে অ্যাড আমার এখানে ক্রিয়েট হলো এটাতে একটা লেআউট আসছে, এটা গুগল নিজের মতো করে রেসপন্সিভ করে নিবে কিনা, এইটা ওকে অনুমতি দিচ্ছেন কিনা, এইটা অ্যাসেটের এনহান্সমেন্টের চেক আনচেকের ইস্যুটা, এটা এখান থেকে চেক মার্ক করে দিবেন। আর অটো জেনারেটেড ভিডিও, ওই যে বললেন ভিডিও কেন আসছে,
এইটার জন্য ভিডিও আসছে, আমি এটা চেক মার্ক করে আনচেক করে দিব, আমার ভিডিও অ্যাড চলে যাবে এখান থেকে। দ্যাট মিনস এইটাকে অ্যাজ এ ইমেজ হিসেবে রেখে দিবে, অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করবে না। এইটা হচ্ছে আমাদের এখানে। আর এখানে হচ্ছে নেটিভ ফরম্যাট। নেটিভ ফরম্যাট তো বুঝি, আমার কান্ট্রি ওয়াইজ যে ফরম্যাটে অ্যাড চলা দরকার সেই ফরম্যাটে আমাকে অ্যাড দেখাবে। আমি যে কান্ট্রিতে টার্গেট করব ওই কান্ট্রিতে যেই ফরম্যাটে অ্যাড চলে, নেটিভ অ্যাড যেই ফরম্যাটে চলার কথা ওই ফরম্যাটে গুগল তাকে অ্যাড দেখাবে। তারপর হচ্ছে মোর ইউর অপশনসের মধ্যে আমরা কী করতে পারি, কল টু অ্যাকশন টেক্সট আর কল টু অ্যাকশন কালার্স লাগাইতে পারি। দ্যাট মিনস এই যে এখানে লেখা আছে ওপেন, তারপরে সাবস্ক্রাইব, বাই, অর্ডার অনলাইন, কিন্তু বাটন আনতে হবে। এই বাটনের কাজ, এর কাজটা হচ্ছে আমার কল টু অ্যাকশন আর কল টু কাস্টম কালার। কাস্টম কালারের কাজ হচ্ছে এই যে বাটনটা লাগাইলাম এই কালার কী হবে বা টেক্সটের কালার কী হবে। এই যে টেক্সট দিলাম ওপেন হোয়াইট কালার, এটার কালার কী হবে, এইগুলো হচ্ছে আমাদের টেক্সট কালার এবং বাটন অপশন থেকে আসে। এই হচ্ছে আমাদের অটোমেটেড কালার, মোর অপশনসে যাই এবং এটা কাস্টম কালার অ্যাড করব। এখানে হচ্ছে কাস্টম কালার অ্যাড করার অপশন আছে। সো আমার এখানে অটোমেটেডের মধ্যে আমার এখানে কী দিব, অ্যাপ্লাই নাও, বুক নাও, যেটাই দিতে চাই আমার সাথে, আমার অ্যাডের সাথে যেটা যায় সেটা। সো ধরেন আমি যদি কোনো একটা অ্যাপস ইনস্টল দিতাম, অ্যাপসের জন্য অ্যাড রান করতাম, ডিসপ্লে অ্যাড রান করতাম অ্যাপসের জন্য, তাইলে আমি এখানে ইনস্টল কথাটা লিখতাম ব্যানারের মধ্যে। আমি যদি কোনো ভিজিট, যেহেতু আমি ওয়েবসাইট কী করবো, ভিজিট করতে চাই, শপিং করতে চাচ্ছি, সাইন আপ করতে চাচ্ছি, কোটেশন দিতে চাচ্ছি, যে আমি যে সার্ভিস, আমি কনসালটেন্সি দিই, সো আমার কাছে একটা কোটেশন নেন কনসালটেন্সির জন্য, যেটা দরকার হয় স্যার সেটা আপনি এখানে দেন। সো আমি এখানে ভিজিট সাইট রাখলাম এবং মেইন কালার এবং এটা কী কালার, এই কালার ভ্যারিয়েশন এটা ভালো বুঝবে, এটা কী কালার বলে এটাকে। তো মেইন কালার কী হবে, কালার কোড দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে এক্সেন্ট কালার কী হবে, এক্সেন্ট কালার এখানে দিয়ে দিবেন। সো কালার যদি থাকে সেই কালার দিবেন। আর কি অ্যাড ইউআরএল অপশনের মধ্যে এখানে ট্র্যাকিংয়ের টেমপ্লেটটা কীভাবে হবে, ট্র্যাকিং টেমপ্লেট আপনি লাগাইতে পারেন, দরকার নাই। তো এই মূলত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর কিছু, যেমন এখানে ভিজিট সাইট, এখন এখানে ভিজিট সাইট আসতেছে। সো এখানে যা দিবেন সেটা আসবে, সেই হিসাব করে ওকে হয়ে গেলে ক্রিয়েট আগে করবেন, ক্রিয়েট অ্যাড, এখান থেকে অ্যাডটাকে ক্রিয়েট করি। আরও যদি অ্যাড বানাইতে হয় এই ক্যাম্পেইনের আন্ডারে, আমরা আরও অ্যাড বানাইতে পারবো। একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড আমরা ক্রিয়েট করতে পারি। সো একটা অ্যাডই থাকতেছে, সো এটা চাইলে আবার কপিও করতে পারেন। নেক্সট করি, অ্যাড রেডি হয়ে গেলে নেক্সট। বাকি সব আমাদের ওকে, এখানে কমপ্লিট, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ক্যাম্পেইনকে এখান থেকে ক্রিয়েট করে দিব। ঠিক এইভাবে আপনার অ্যাপ ইনস্টল হইতে পারে, আপনার সার্চ ক্যাম্পেইন হইতে পারে, যত টাইপের ক্যাম্পেইনই আপনার হোক না কেন। হয়তোবা অ্যাড রান করার ক্ষেত্রে অ্যাড গ্রুপের মধ্যে ফিচার্সগুলো বা অপশনসগুলো একটু ভ্যারাইটি আসতে পারে, বাট কাজ সিমিলার। অ্যাড গ্রুপের কাজটা একটু আলাদা হইতে পারে, ডিপেন্ড হইতে পারে, ভ্যারিয়েশন আসতে পারে, বাট বাকি সব কিছু একই রকম, একই সিমিলার থাকবে। সব কিছু ওকে থাকলে আমরা এটাকে পাবলিশ করে দিব। এখানে কোন একটা ফিক্স দেখাচ্ছে, সেটা হচ্ছে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাডের মধ্যে একটা ইরোর দেখাচ্ছে অ্যাডের মধ্যে। এটা আমাদের মেবি কোনো একটা ইরোর আছে ওইখানে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাডের মধ্যে সিলেক্ট করার মধ্যে। দেখ এটা ফিক্স করে নিলেই হয়ে যাবে, বাকি সব ইনশাল্লাহ আপনাদের এই প্রবলেম আসবেও না। ওকে থাকলে ফিক্স পাবলিশ করেন। যেহেতু প্রবলেম আসছে, দেখি কী প্রবলেম আসছে, এটা ফিক্স করা যায় কি না। অ্যাড ক্রিয়েশন, এটাই তো অ্যাড, কোথায় প্রবলেম আসছে। ইরোর ছিল এইটাই, যেখানে আমার বিজনেসের নাম, বিজনেসের নাম অবজেক্ট হাট, আমি এখানে তো এখানে আমাদের ডেসক্রিপশনে কিছু বাকি আছে, বাকি নেই। ওকে, সব কিছু ওকে থাকলে অ্যাপ্লাই চেঞ্জড, নেক্সট। ওকে, আমাদের প্রবলেমগুলো নাই, সব কিছু ওকে। জাস্ট এখান থেকে ক্যাম্পেইনকে পাবলিশ করে দিব, শেষ। পাবলিশ করার পর স্যার এডিট করতে পারবো, এডিট করতে পারবেন, তবে না করা ভালো। কোনো অ্যাডের ক্ষেত্রে এগুলো পাবলিশ হয়ে যাওয়ার পর এডিট করলে দেখা যায় ওটা একটা আবার রিভিউতে নেয়, রিভিউতে নিয়ে আবার দেখা যায় কিছু এদিক থেকে এদিক ছিল, এটাকে ডিসেবল করে দিচ্ছে। এটা একটা প্রবলেম। ক্লায়েন্ট বললো যে ভাই এটা এইভাবে করছে না, এইভাবে এটা আগেই করে ফেলবেন, ট্রাই করে দেখতে পারেন। তবে এই পাবলিশ করার পর গুগল কিছুক্ষণ সময় নেবে, রিভিউতে রাখবে, রিভিউতে রাখার পর আপনাকে অ্যানাবল দিয়ে দিবে। সময় নেয়। তো ওকে থাকলে সব কিছু পাবলিশ করেন। তো এই ছিল আমাদের গুগল অ্যাডস।